আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের টপ 50 টপিকস এর সেকেন্ড দিনের লাইভে আমরা চলে এসেছি, ডে 2। ওকে, তো দেখি আমাদের বন্ধুরা জয়েন হতে থাকুক। তো আমরা হচ্ছে আগের দিন থেকে একটা সিরিজ শুরু করেছি, টপ 50 টপিকস অফ ফিজিক্স। তো আমরা এখানে সেই সব টপিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে গিয়ে তোমরা একটু ভয় পাও বা একটু মিস্টেক থাকে বা একটু হচ্ছে গিয়ে কি বলবো, যে অনেক সময় কনফিউশনে পড়ো বা প্রবলেমে পড়ো। তো সেই টপিকগুলো নিয়ে কথা বলবো। আমার এই লাইভের মানে এটা না যে হচ্ছে গিয়ে আমি যে 50টা টপিক পড়াবো তোমার পরীক্ষায় সেই 50টা টপিক থেকে প্রশ্ন আসবে। অবশ্যই এগুলো সেই টপিকগুলো বাছাই করা যেগুলো থেকে বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন এসেছে। তো এখান থেকেই আমাদের হচ্ছে গিয়ে, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের বন্ধুরা জয়েন হতে আছে। টমি আপু বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। তো হচ্ছে গিয়ে, তো তোমরা যদি আমার লাইভে আমাদের ক্যাপশনে দিয়ে দেওয়া আছে আমরা আজকে কি কি টপিক পড়াবো, তো তোমরা যদি সেগুলো দেখতে থাকো, সেগুলো দেখে ফেলো, তাহলেই হচ্ছে গিয়ে তোমরা বুঝে ফেলবে যে আজকে আমাদের মূল টপিক কি। তো ইনশাল্লাহ আমাদের লাইভটা বেশিক্ষণ হবে না, আমাদের হচ্ছে গিয়ে খুব সম্ভবত 30 থেকে 40 মিনিট হবে। তো এখানে আমরা আজকে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, কার শক্তি ক্ষমতা এবং মহাকর্ষ অভিকর্ষ। দুটো চ্যাপ্টার থেকে বেছে বেছে আমি একটা প্রশ্ন বের করার ট্রাই করেছি। তো দেখি, তো এখানে আজকে তোমাদেরকে অনেক প্রশ্ন করব আর কি। তো প্রথমেই দেখি যে, আচ্ছা দেখি, তো আমাদের দেখি অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম নপুর আপু। ওকে, তো তোমাদের জন্য প্রথমে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা দিয়ে আমরা আজকে পড়া শুরু করব। তো এখানে ধরো যে হচ্ছে গিয়ে যে মানে এখানে হচ্ছে একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুটা এ পাশে আমি টানছি, এফ ইকুয়াল ধরো হচ্ছে কত, 20 নিউটন বল দ্বারা আমি টানছি বস্তুটাকে। এবং এই বস্তুটার ভর ধরো দিয়ে দেওয়া আছে এফ ইকুয়াল 10 কেজি, ধরে নিলাম আর কি। এখন কথা হচ্ছে তুমি বস্তুটাকে এখানে দিয়ে দেওয়া আছে যে আমরা বস্তুটার উপর বল প্রয়োগ করেছি 2 সেকেন্ড ধরে। এই বস্তুটার উপর আমরা 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছি, ঠিক আছে, তারপর বলটা অপসারণ করেছি এবং এই বস্তুটা শুরুতে স্থির ছিল। এখানে আরেকটা ডাটা দিয়ে দেওয়া আছে যে এই যে যে তলটার উপর দিয়ে বস্তুটা যাচ্ছে, এই তলটা হচ্ছে একটা ঘর্ষণহীন তল। তো তোমাদের কাছে আমার আজকের প্রথম প্রশ্ন, তো বলো তো যে এই বস্তুটা মোট সরণ কত। মোট সরণ কত, এটা তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন। দেখি কে কে উত্তর দেয়। তাড়াতাড়ি করে ফেলো এটা দেখি। ঝটপট ঝটপট উত্তর দিয়ে দাও, আমি আমার এই প্রশ্নটা। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আজকে কয়টা চ্যাপ্টার পড়ানো হবে। তারপর এখানে মানে এখানে আমরা কিন্তু সেভাবে চ্যাপ্টার বেসিসে না, যে আজকে মূলত আমরা কাশক্তি ক্ষমতার মহাকর্ষ বিকর্ষের টপ 5টা টপিক দেখার চেষ্টা করব, ঠিক আছে। এই 5টা টপিক থেকেই অনেকেই ভুল করে বা অনেকের কনফিউজ, সেই টপিকগুলা বাছার ট্রাই করেছি। তো হচ্ছে গিয়ে, আচ্ছা একজন উত্তর দিয়ে দিয়েছে, এটা আমি উত্তর দিয়েছে 4। আচ্ছা, তো আমি এই প্রশ্নটা আরেকবার বলছি, যে এই যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা 20 নিউটন বল দ্বারা টানছি, 2 সেকেন্ড ধরে এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে এবং এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। এখানে একটা ডাটা দিয়ে দেওয়া আছে, এই তলটা হচ্ছে একটা ঘর্ষণহীন তল। তো এখানে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করেছি যে এই তলটা মানে এই বস্তুটা কর্তৃক মোট সরণ কত হবে। তো একজন উত্তর দিয়েছে, দেখি আর কেউ উত্তর দেয় কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আচ্ছা ঠিক আছে, তো এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন আপু উত্তর দিয়েছে যে 4। তো এখানে প্রথম দেখায় মনে হতে পারে যে এটা হচ্ছে গিয়ে 4 মিটার হবে, কিন্তু এখানে কথা হচ্ছে এখানে উত্তরটা হবে এখানে মোট সরণ হবে অসীম। কেন অসীম হবে আমরা যদি সেটা দেখতে যাই, এর কারণ হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে গিয়ে মোট সরণ অসীম হবে। এটার কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু 2 সেকেন্ড খালি বল প্রয়োগ করেছি, তারপর কিন্তু আমি আর কোনো বল প্রয়োগ করিনি। আর আমি যেহেতু বলেছি যে আমাদের এই তলটা একটা ঘর্ষণহীন তল, তো বস্তুটা কিন্তু আজীবন চলতে থাকবে সমবেগে। তো আমি যখনই বলটা অপসারণ করব, তারপরে দেখা যাবে যে বস্তুটা ওই বেগ নিয়ে চলতে থাকবে। তো এখানে আসলে মোট সরণ হবে অসীম। তো এখানে তবে আমি যদি আরেকটা প্রশ্ন করি যে এই বস্তুটার প্রকৃত কাজ কত হবে, সেটার উত্তর কে কে দিতে পারবা? এখানে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, যে এই বস্তুটার উপর যদি আমরা কাজ নির্ণয় করি তাহলে সেটা কত হবে? হ্যাঁ, টম্মি আপু জিজ্ঞাসা করেছে যে তল ঘর্ষণহীন এই জন্য চলতে থাকবে। হ্যাঁ, এটা আসলে সেই জন্য চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের আমাদের প্রথম সূত্র আমরা ধরতে পারি। তো এখানে ঝটপট উত্তর দিয়ে দাও, এখানে কাজ কত হবে? এই কে কে উত্তর দিতে পারে? মাসুব ভাইয়া বলেছে 10। আচ্ছা, আচ্ছা, তো এখানে আমি বলে দিই যে এখানে যেটা হবে যে কাজ নির্ণয়ের সময় আমরা আবার ততটুকুই কাজ নির্ণয় করব যতটুকু হচ্ছে যতক্ষণ আমরা বল প্রয়োগ করেছি, ঠিক আছে? আমাদের বল প্রয়োগ শেষ, তারপরে কাজ আমাদের হিসাব করার দরকার নেই। আমরা কাজের সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল এফ এস। তো এখানে এফ দিয়ে দেওয়া আছে 20 নিউটন, আর এস আমরা বের করতে পারবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমি যে বলে দিয়েছিলাম যে এটা একটা কি বলবো আদিবেগ, মানে এখানে বস্তুটা পর্যন্ত স্থির ছিল, যার কারণে হচ্ছে কি এখানে কি, এখানে হচ্ছে কি আদিবেগ শূন্য। তো এখানে ডিরেক্ট হবে হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমাদের এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, তো এখান থেকে তোমরা এ পেয়ে যাবা, তো এখান থেকে দেখে উত্তর এসে যাবে। তো এটা 10 মনে হয় হবে না ভাইয়া, এটা হচ্ছে গিয়ে কত হবে? এখানে তো 2 আসবে, এ আসবে 2, তারপর আবার টি ইকুয়াল 2, এটা 10 হবে না, এটা 10-এর বেশি হবে। তো আজকের ক্লাসে আমরা এরকম অনেক জিনিস দেখবো। তো এখানে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন করছি, তো এই প্রশ্নটা তোমরা একটু উত্তর চিন্তা করবে, এটা নিয়ে আমরা আবার সবার শেষে আলোচনা করব। তো এখানে দেখো, এখানেও সেম কেস, এখানেও আমাদের হচ্ছে বল ছিল। আমরা যদি বলটা দেখি, আচ্ছা টমি আপু উত্তর দিয়েছে 80। হ্যাঁ, ওইরকম কিছু একটা উত্তর আসবে। এখানে আমরা যদি বল দেখি, এখানে আমরা ধরে নিচ্ছি আগের ম্যাথের মতো এখানে আমাদের 20 নিউটন বল প্রয়োগ করছিলাম। তো 20 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুটা আমি ধরে নিচ্ছি এখান থেকে এখানে সরণ হয়েছে। তো এখান থেকে এখানে যে সরণ, এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের 10 মিটার সরণ হয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে এখানে বিপরীত দিকে একটা বল ক্রিয়া করছে, ঘর্ষণ বল। 2 নিউটন বলে একটা ঘর্ষণ বল। তো এখানে যদি আমি আবার এখন প্রশ্ন করি যে বাহ্যিক এজেন্ট কর্তৃক কৃত কাজ কত, তাহলে সেটার উত্তর কে কে দিতে পারবা? তোমরা একটু কমেন্টে আমাদের উত্তরগুলো জানাও, তাহলে আসলে আমরা বুঝবো যে তোমরা পড়াশোনা করছো কিনা। মানে শুধু শুধু লাইভ দেখে আসলে কোনো লাভ নাই, এটাতে তোমার শুধু টাইম ওয়েস্ট হবে। এখানে অনেকেই আমাদের 30 থেকে 35 জনের মতো বন্ধুরা দেখছে। তো শুধু শুধু লাইভ না দেখে তোমরা এই ম্যাথগুলো করার চেষ্টা করো, তাহলে এখানে যেমন তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, তেমনি তোমাদের যে চিন্তাধারাগুলো ভুল থাকে বা যদি ভুল থাকে সেটা নিয়েও ডিসকাস করা হয়ে যাবে। তো এখানে তোমাদের জন্য আমি একটা প্রশ্ন করেছি যে বাহ্যিক এজেন্ট কর্তৃক কৃত কাজ কত, এবং আরেকটা প্রশ্ন আমি করে দিই, এটার উত্তর আমি সবার শেষে দিব। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে বস্তুর উপর নেট কৃত কাজ কত, ঠিক আছে? তো এই দুটা তোমরা হচ্ছে গেট আমি উত্তর দিছে, এই উত্তরটা আমি সবার শেষে দিব। যে এখানে আরেকটা প্রশ্ন করলাম যে বস্তুর উপর নেট কৃত কাজ কত, যদি উত্তরটা ভুল হয়েছে, আচ্ছা শুভ ভাই জিজ্ঞেস করছে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আমি একবার বলে দেই যে এখানে একটা বল ছিল, এটাকে আমরা যে এফ ইকুয়াল 20 নিউটন বলে এই যে পাশে টানছি। তো এই টানার কারণে আমি যতক্ষণ বল প্রয়োগ করছি তখনই আমাদের কি হয়েছে, 10 মিটার সরণ হয়েছে, ঠিক আছে? এবং এর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে, এটা হচ্ছে 2 নিউটনের একটা ঘর্ষণ বল। তো এখানে আমি প্রশ্ন করছিলাম বাহ্যিক এজেন্ট কর্তৃক কৃত কাজ কত। তো এখানে যেটা উত্তর দিয়ে দেই, এখানে বাহ্যিক এজেন্ট কর্তৃক যখন কৃত কাজ, এখানে আমাদের সূত্রটা হবে এফ এস। তো ঘর্ষণ বল ক্রিয়া করলেও যদি আমরা বাহ্যিক এজেন্ট বলি, সেক্ষেত্রে এই ঘর্ষণ বলটা হিসাব করার দরকার নাই। তো এই ক্ষেত্রে আমরা হিসাব করব 20 × 10, আসলে 200।
এবং আমি যদি বলি যে বস্তুর উপর নেট কৃত কাজ কত, এবার আমি বস্তু আনছি যে বস্তুর উপর নেট কৃত কাজ, তাহলে এখানে ডাব্লিউ হবে যে এফ মাইনাস স্মল এফ ইকুয়াল এ এস। অর্থাৎ এখানে একটু আগে এটা আমি আপনাকে উত্তর দিচ্ছিলে, এখানে ওই উত্তরটা আসবে। তো যত তো তোমাদের যখন পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, তো একটু ভালো মতো খেয়াল করবা যে কি বলছে, কোন ধরনের সিচুয়েশনে কি আনছে, যে বস্তুর উপর নির্কৃত কাজ বলছে নাকি হচ্ছে গিয়ে বাহ্যিক কোনো এজেন্ট দ্বারা কাজ বলছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। প্রশ্নগুলো অনেক সোজা হয় কিন্তু তাও দেখা যাবে যে পরীক্ষা থেকে বের হয়ে ভুল হয়। এখানে আমরা এখন আরেকটা টপিকে যাই যেটা নিয়ে তোমাদের অনেকেরই একটা কনফিউশন থাকে, যে এই যে দেখো আমরা ধরে নিচ্ছি যে এপাশে আমাদের বল প্রয়োগ হচ্ছে একটা, তো দেখা যাচ্ছে যে বস্তুটার সরণ হচ্ছে এদিক বরাবর। তো এপাশে এরকম থাকলে আমরা কি করি, আমরা এখানে অভিক্ষেপ আঁকি। এটা যদি আমি আঁকি, এটা হচ্ছে আমার এস কস থিটা হবে, যদি আমার এই কোণটা থিটা হয়। তো তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাই যে ডাব্লিউ ইকুয়াল কি, আমরা কি জানি, আমরা এফ লিখি, এফ এস কস থিটা। অর্থাৎ বল প্রয়োগ করেছি এবং বল প্রয়োগের দিকের যে মানে বল প্রয়োগের দিকে সরণের যে উপাংশ সেটা নিয়েছি আমরা। তো এখান থেকে আমরা সূত্রটা পেয়ে যাই এফ এস। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবা যে কেন এমন হচ্ছে যে আমরা বল প্রয়োগ করছি একদিকে কিন্তু আমাদের সরণ হচ্ছে আরেক দিকে? তো এটার কারণটা কি, এটার কারণটা কি কেউ বলতে পারবা আমাদেরকে? যে বল প্রয়োগ করলাম একদিকে কিন্তু সরণ হচ্ছে আরেক দিকে, আমরা তো নিউটনের মেকানিক্স থেকে জানি যে বল প্রয়োগ দিকেই সরণ হওয়ার কথা, কিন্তু অনেক সময় কেন হয় না, বা এই ক্ষেত্রে আসলে কারণটা কি ঘটে? তো এটা একটু দেখি তো কেউ উত্তর দিতে পারে কিনা, এটা একটা কারণ অবশ্যই আছে। আচ্ছা একজন জিজ্ঞেস করেছে অপোজিট ফোর্স। আচ্ছা, আংশিক সত্য। আচ্ছা তো এটার কারণটা আমি বলে দেই যে এখানে আসলে বলের দিকে সরণ হচ্ছে না, কেননা এখানে আসলে আরো অনেক বল ক্রিয়া করে, ঠিক আছে? তো ওই অনেক বল ক্রিয়া করে সেটার কারণে আসলে মানে যদিও আমার প্রশ্নে সেই বলগুলো দেওয়া থাকে না, সে কারণে আমরা সেগুলো হিসাবের মধ্যেও আনি না। এই কারণে আমরা এই যে এখানে এফটা নেই, যে আমরা কাজ যখন বের করি। আচ্ছা হ্যাঁ, লব্ধি বলের কারণে, এটা ঠিক বলছে ভাইয়া, আশিকুর রহমান খান ভাই একটা উত্তর দিছে, উত্তরটা ঠিক। তো এই কারণেই আমাদের যে বলটা দিয়ে দেওয়া থাকে আমরা সেই বলের সাপেক্ষে সরণটা নেই, নিয়ে সেখান থেকে আমরা ম্যাথ করে ফেলি। তো এখানে দেখো একটা এক্সাম্পল দিই, এটা আমি আগের দিনও দিয়েছিলাম। তো ধরো হচ্ছে আমরা একটা ভূমির সাথে একটা বল, এটাকে থিটা কোণে টানছি। তো এখানে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা একে দুটো উপাংশে ভাগ করে ফেলি। একটা হচ্ছে এফ এস কস থিটা, আর উলম্ব বরাবর আমার উপাংশটা হবে এফ সাইন থিটা। এবং এখানে যেটা ইয়া হয়, যে দেখো এখানে কিন্তু আমার নিচের দিকে ওজন কাজ করে এমজি। তো এবং ওজনের ঠিক বিপরীতে আমাকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে, এবং এর বিপরীতে কি কাজ করে, বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তো দেখছো একটা চিত্রেই আমি এটা একটা উদাহরণ বলা যেতে পারে, দেখো এখানে কতগুলো বল ক্রিয়া করছে। তো এতগুলো বলের ডাটা তো আমার কাছে সবসময় দিয়ে দেওয়া থাকবে না। এই কারণেই মানে এই কারণগুলোর কারণেই যে দেখা যায় যে আমি বল প্রয়োগ করছি একদিকে কিন্তু আমার ফাইনাল সরণটা যাচ্ছে হচ্ছে আরেক দিকে, এটার কারণে হয়ে থাকে। তো এখানে তোমাদের একটা সমস্যার সবচেয়ে বড় রিজন হচ্ছে থিটা। থিটা কখন কি বসাবো, থিটা তো ভুল করি। এটা সত্য। তো এখন আমরা এই থিটারই বিভিন্ন রকমের কেস দেখব। আশা করি তো হচ্ছে গিয়ে থিটার কেস গুলো দেখলে তোমাদের এরপর আর ভুল হবে না। তো দেখি আমরা শুরু করি। ঠিক আছে, তো এখানে একটা তল বরাবর আমি এই বলটাকে যে এখান থেকে তুলে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে এদের মধ্যবর্তী কোণ থিটা দিয়ে দেওয়া আছে ধরো 60 ডিগ্রি, আনুভূমিক তলের সাথে যে কোণ থিটা। তো এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করছি আনুভূমিক তল বরাবর এফ দিচ্ছি, এফ ইকুয়াল ধরে নিচ্ছি 10 নিউটন। এবং আমি যতদূর তুলবো এই যে এই জায়গাটা, এটার আমি এসটা ধরে নিচ্ছি, এস ধরো দিয়ে দেওয়া আছে, এস দিয়ে দেওয়া আছে হচ্ছে ধরো 10 মিটার। এখানে আমাকে কি কেউ বলতে পারবা যে এখানে আমার কৃত কাজ ডাব্লিউ কত হবে? তো এটা একটু তোমরা চেষ্টা করো, দেখি কে কে উত্তর দিতে পারে। তো
তোমাদের কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোই আসে। আমি এটা চিত্র দিয়ে দেখাইছি, কিন্তু এই প্রশ্নটাই দেখবা কথা দিয়ে লেখা আছে। তো একটা প্রশ্ন অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো এরকম আমরা কয়েকটা কেস দেখব যে হচ্ছে কি এখানে কি কি হয়। আচ্ছা, শুভ ভাই বলছে 50। আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ কিছু বলে কিনা। তুমি আপু বলছে 50। আচ্ছা দেখি আর কেউ উত্তর দেয় কিনা। সাজ্জাদ হক ভাইয়া বলছে 50। আদনান সীমান্ত ভাইয়া বলছে 50। আচ্ছা দেখি সবাই 50 উত্তর দিচ্ছে। 50 মনে হয় হবে না। আশিকুর রহমান খান ভাইয়া বলছে 50। আচ্ছা ঠিক আছে, এটা আমি করি। আমার আসলে এটার অ্যান্সারটা মনে নাই, তবে আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। দেখো, এই যে আমার কিন্তু হচ্ছে এই যে এসটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো এই এসটা দিয়ে দেওয়া আছে, তো এখানে যেটা কথা আমরা কি জানি, এফ এস কস থিটা, তাই না? এটা তো আমাদের সূত্র। এখন আমাদের কথা হচ্ছে, দেখো এখানে কিন্তু বলটা হচ্ছে 10 নিউটন, আর আমরা যতটুকু পথ গেছে। আচ্ছা, আমি অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি। সানজানা ইসলাম আলম আপু বলছে 86.60। সাদিয়া আফরিন বলেছে 17.32। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো স্মরণ হচ্ছে কত, স্মরণ কিন্তু 10 মিটার হয়েছে। আমি বলটাকে কি বলেছিলাম, আমি এখান থেকে এখানে নিয়ে এসেছি। তো এখন আমাদের এই কস এর মানটা কত আসবে বলো তো। এখানে তোমরা সবাই cos 60 বসাইছো, আমি জানি। এখানে যেটা কথা, দেখো আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম, এই দেখো আমার বলের ডিরেকশন কোন দিকে। বলের ডিরেকশন কিন্তু আমি কিন্তু বলিনি যে আমি বল এভাবে দিছি। বলের ডিরেকশন কিন্তু দেখো তোমরা, বলের ডিরেকশন কোন দিকে। বলের ডিরেকশনও কিন্তু আনুভূমিক তল বরাবর। তো দেখো বল যে পাশে দিচ্ছি, সরণও কিন্তু আমার সে পাশেই হচ্ছে। এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। এখানে আমার অ্যান্সার আসবে 100 জুল। দেখছো, তোমরা কিন্তু কেউ সঠিক উত্তরটা দিতে পারোনি। তো যদিও এখানে এই প্রশ্নটা এইভাবেও দিয়ে দেওয়া থাকে যে আমি তো একেবারে ডিরেক্ট যে তল বরাবর গেছে সেটারই আমি এটা দিছি, এখানে এটার বদলে এইটাও দিয়ে দেওয়া থাকতে পারে। আসলে প্রশ্ন মানে এটাই দিয়ে দেওয়া ছিল। এটা দিয়ে দেওয়া থাকলে কি হবে, আমি cos 60 দিয়ে উপরেরটা বের করে ফেলবো। তো তোমরা কি এই প্রশ্নটা বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। কেননা আমি কমেন্টে একটাও সঠিক উত্তর যায়নি, দেখিনি। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। দেখেছো তো, পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এইভাবেই ঘুরে দিবে। তো এই কারণেই থিটা গুলো মিস হয়ে যায়। তো আমরা এরপরে আরেকটা প্রশ্নে চলে যাই। এই দেখো, যে হচ্ছে গিয়ে এবার আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। যে 15 নিউটন বল একটি বস্তুর উপর ক্রিয়া করে, এর ফলে বস্তুর উলম্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে বস্তুটি 10 মিটার দূরে সরে যায়। কৃত কাজ কত? আচ্ছা, আগের প্রশ্ন ছাড়ো, এবার চটপট এটার উত্তরটা দিয়ে দাও তো দেখি, এটা কে কে দিতে পারবে তাড়াতাড়ি। তো তোমরা উত্তরটা চিন্তা করতে করতে আমি একটু চিত্রটা এঁকে ফেলি। তো তোমরা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 15 নিউটনের একটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করে, কিভাবে ক্রিয়া করে বলা নাই, তো আমি ধরে নিচ্ছি যে এভাবেই ক্রিয়া করে। এপাশে হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে 15 নিউটন। এখন যেটা বলছে, বলের বলের উলম্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে বস্তুটি 10 মিটার সরে যায়। অর্থাৎ এই যে বলের যে উলম্ব দিক, এটার সাথে 30 ডিগ্রি কোণ করে বস্তুটা সরে যায়, এটা হচ্ছে আমার এস। তো বলের উলম্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে, তার মানে কি আমার এফ আর এস এর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। এখানে তাহলে এই তো আমরা পেয়ে গেছি যে আমাদের উত্তর আসবে কত, এফ এস কস 60। ঠিক আছে, এবার উত্তরটা তোমরা অনেকেই সঠিক দিতে পারছো, তোমাদেরকে ধন্যবাদ। 15 ইন্টু তারপর হচ্ছে 10 ইন্টু cos 60। আচ্ছা, তো এবার দিয়ে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে গিয়ে উত্তরটা দিতে পারছে। আচ্ছা ঠিক আছে। তো তোমাদেরকে একটা জিনিস বলে দেই যে তোমরা হচ্ছে যদি কেউ এই যে এই হচ্ছে গিয়ে স্লাইডটা চাও বা এই লেকচার নোটটা পরে নিতে চাও, তাহলে একটু কাইন্ডলি এই ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারো। শেয়ার করে দিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলেই তোমরা এই স্লাইডটাও পেয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা একটা জিনিসে চলে আসি যে থিটাটা আসলে কখন কিভাবে নিতে হয়, বা থিটা নিয়ে যে ঝামেলায় পড়ে, এই থিটাটা আসলে কি। তো এখানে আমরা দেখতে পারবো যে এই যে দেখো, এখানে একটা আমি তল রেখেছি, ঠিক আছে। তো এই তলের উপর একটা আমি বস্তু ধরে এখানে রেখেছি, ঠিক আছে। এই বস্তুটা আর হচ্ছে এই তলটার এখানে উচ্চতা দেওয়া আছে এইচ।
মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। ঠিক আছে, তো এই বস্তুটাকে আমি এখান থেকে তুলে এখানে নিয়ে যাব। আশা করি এই কনসেপ্টটার পর এই টপিকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখো এখানে আমরা কি করি, আমরা কি ডাব্লিউ ইকুয়াল জানি এফ এস কস থিটা, কিন্তু ডাব্লিউ এর বা কৃতকাজের আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, তোমরা কি সেটা বলতে পারবা? যে ব্যয়িত শক্তি ইকুয়াল কৃতকাজ। তো আমরা এখানে শক্তিটা আমরা কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে সেটা আমরা বলতে পারি। তো দেখো এখানে কি কৃতকাজ ইকুয়াল কি আমরা কি বিভব শক্তির পরিবর্তনে কিন্তু লিখতে পারি। যেহেতু দেখো আমি বস্তুটা এখান থেকে এখানে তুলছি, তো এখানে আমার যে বিভব শক্তির চেঞ্জটা আসবে ওই সমপরিমাণ কাজই আমার হবে। তো দেখো এখানে আমার এই পাশে এজটা দিয়ে দেওয়া আছে, তো এখান থেকে আমাদের আসলে থিটার কোনো কাজ নাই। এখান থেকে যদি এই রকম কেস হয় যে থিটাটা দিয়ে দেওয়া থাকে, এই এইচটা দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট এই সূত্র বসাবো। ঠিক আছে, তো এবার আমরা পরের আরেকটা কেস দেখি। এই কেসেই তোমরা সবাই একটু ঘাবড়ায় যাও। এই দেখো এখানে আমি চিত্রটা আঁকছি। এবারও আমার ধরো থিটাটা দেওয়া দেওয়া আছে আনুভূমিকের সাথে কোণ। ঠিক আছে, কিন্তু এবার আমার দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে এটা এইচ। এখানে যথারীতি আমি বস্তুর উপর বল ক্রিয়া করছি এভাবে। তো এবার যদি আমি বল প্রয়োগ করি তাহলে এখানে কি হবে, এখানে দেখো আমার ডাব্লিউ ইকুয়াল এম জি। আমার কিন্তু দরকার কোনটা বলো তো? আমার কিন্তু দরকার হচ্ছে যে এই যে এইচটা, এটা এক্স, মানে এটাকে আবার আমরা এক্স ধরলাম যেহেতু আমি এখানে এইচ লিখে ফেলছি। তো এক্সটা কিভাবে পাবো? আমরা কিন্তু এই দেখো থিটা জানি এবং আমরা এইচ জানি। তো আমরা এই এক্সটা পেতে পারি কিভাবে বলো তো? এখান থেকে আমরা যেটা আসবে, যে এখানে দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের কোনটা দরকার, আমাদের এটা দরকার, সরি এটা দিয়ে দেওয়া নাই। ধরো হচ্ছে কি এটা দিয়ে দেওয়া, আমরা তো তখন ম্যাথ করলামই একটা, এই দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে এইচ। প্রশ্ন অনেক সময় পথের দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে। তো এটা দেওয়া দেওয়া থাকলে কি হবে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব আমরা কিন্তু এখানে এটা লিখতে পারি যে লম্ব ভাই অতিভুজ এটা ইকুয়াল কি সাইন থিটা। ঠিক আছে, তো দেখো তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাব এই সাইন থিটা। তো ডিরেক্ট বসাই দিবা এম জি এইচ সাইন থিটা, তাহলে দেখবে উত্তর চলে আসছে। এবং অনেক সময় স্যারেরা আরেকটা কাহিনী করে, যে আমি এই একটা চিত্রই দেখাচ্ছি অন্য কালি দিয়ে, যে এই থিটা না দিয়ে বা তোমাকে উলম্বের সাথে কোণ দিয়ে দিছে এই থিটাটা। তাহলে কি হবে, তাহলে যেটা হবে এখানে হবে আমার ধরো এম ডাব্লিউ ইকুয়াল এম জি এক্স, আমি এই যে এই দূরত্বটাই দিয়ে দিলাম একই সেম। তো এখান থেকে আমরা এস কিভাবে পাবো, এবার দেখো এবার হচ্ছে আমার এটা কোণ দেওয়া আছে এই মধ্যবর্তী কোণ দেওয়া, এবার আর আমার এই থিটাটা দেওয়া নেই। তো তাহলে এবার যেটা হবে যে হচ্ছে কি এখানে কত, এখানে আমার তাহলে এটা কি ভূমি এক্স বাই এইচ ইকুয়াল এবার কি তাহলে কস থিটা আসবে। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র জানি, এখান থেকে আমরা এক্স পেয়ে যাব এইচ কস থিটা। হুম, আরবি ইসলাম আপু জিনিসটা ঠিক বলছে। তো এবার হবে এম জি এইচ কস থিটা। তো আশা করছি এবার তোমরা বুঝতে পারছো যে কখন আর কি কোন দূরত্ব দেওয়া থাকলে কি রকম হবে। এই যে দেখো আমি আগের, মানে আমি প্রথমে এটা দিয়ে দিয়েছিলাম, তো আগে আমরা একটা টপিক দেখেছি, মানে টপিক না, কি ধরনের এইচ বের করবো সেটা দেখেছি। এখানে একটা দেখলাম, তারপর এখানে একটা দেখলাম, এখানে একটা দেখলাম। আমরা হচ্ছে আগে এরকম আরো দুই তিনটা দেখেছি। তো আশা করছি এবার তোমাদের এই টপিকের কোনো সমস্যা থাকবে না। এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, কুয়া খালি করা। এই টপিকের এইচ নির্ণয় নিয়ে তোমাদের ম্যাক্সিমামের ঝামেলা থাকে, অনেকে এই টপিকে একটু মানে ভয় পাও। তো এখানকার সবচেয়ে বড় কথা, আর আমরা আসলে অনেকক্ষণ সময় চলে গেছি, তো আমরা এখানে বিভিন্ন ধরনের কুয়া খালি করা দেখবো। এই দেখো প্রথমে দেখো একেবারে সম্পূর্ণ ভর্তি ছিল, সেখান থেকে আমরা সম্পূর্ণ খালি করেছি, বা এরপর দেখো এরপর কি অর্ধেক খালি করেছি, এরকমও আসতে পারে। বা তোমাকে বলে দিতে পারে যে এক তৃতীয়াংশ খালি করা হয়েছে, বা এখানে আর কি এভাবেও দিতে পারে যে অর্ধেক কুয়া ছিল সেটাকে তুমি পুরা খালি করেছো। এরকম আর কি বিভিন্ন ধরনের তোমার টপিক আসতে পারে, মানে বিভিন্ন ধরনের আসতে পারে। তো এখানে আমি প্রথমে আমি তোমাদেরকে এখানে একটা বেসিক জিনিস দেখাই দেই। তো এখানে আর কি ওইটা মনে রাখলে আশা করছি তোমরা সবগুলো ধরনের পেয়ে যাবা। তো দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা তো পানি তুলেছি, এখানে আমরা তোমরা অনেকে একটা মানে গড় এইচ বের করার ট্রাই করো। তো সেটা দিয়েও হয়, যে ধরো হচ্ছে এই যে আমাদের এই কুয়ার গভীরতা, এটা আমরা ধরে নিচ্ছি এইচ। ঠিক আছে, তো এখানে তোমরা অনেকে গড় যেটা হিসাব করো, যে ওইটা অনেকটা তোমরা অনেকে হিসাব করো, হিসাবটা এমন থাকে যে ধরো এইখান থেকে একটা পানি তুলতে তোমার কিন্তু এরকম খরচ নাই বা শক্তি খরচ হবে না, কিন্তু এখান থেকে একটা পানি তুলতে
তোমার কিন্তু কত খরচ হবে, এখানে পুরো এই উচ্চতায় তোমাকে তুলতে হবে। এই দুটার যেটা গড় আমরা বের করি। আবার ধরো হচ্ছে এখান থেকে এই যে এখানকার একটা পানির কণা তুলতে তোমার ধরো এটা 1 ছিল, 1 মিটার, তাহলে h-1 উচ্চতায় তুলবে। আবার এখান থেকে একটা পানি, এটাও ধরলাম 1, তাহলে তোমার কি 1 উচ্চতায় তুলতে হবে। তো দেখা যায় যে তোমার গড়টা h/2 আসে। এটা দিয়ে আমাদের অনেক বইগুলোতে করা থাকে। তো তোমরা এটা দিয়েও করতে পারো। বা হচ্ছে আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। এই প্রসেস তুমি আসলে এই যে পরে যেগুলো দেখাইছি এগুলোও পেয়ে যাবা। এই যে এখানে দেখো অর্ধেক খালি। আমি ৪ টা কেস দেখাবো, কিন্তু এখান থেকে আসলে বহু কেস তৈরি করা যায়। আজকের পরে ইনশাআল্লাহ তোমরা নিজেরাই কেসগুলো তৈরি করতে পারবা। ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আমরা একটা ভর কেন্দ্রের যে সরণ সেটা দিয়ে হিসাব করার ট্রাই করব। তো এখানে তোমাকে ক্ষমতা চাক বা যেটাই চাক, আমাদেরকে প্রথমত কৃত কাজ বের করতে হবে। এটা হচ্ছে mg, বা এখানে আমরা বলতে পারি জিনিসটা হচ্ছে ডেল এইচ। এটা আমরা কিভাবে বের করবো? এটা হচ্ছে আমরা ভর কেন্দ্রের যে পরিবর্তন সেটা হিসাব করবো। এই দেখো, যখন পানি পূর্ণ কুয়া তখন ভর কেন্দ্র থাকবে সেটার মাঝখানে যেই বরাবর। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের এই উচ্চতাটা কত, h/2। এখান থেকে এই ভরটা আমি যখন খালি করেছি তখন আমাকে কি এই উপরে নিয়ে যেতে হবে, তা টোটাল এইচটা। তো আমাদের এখানে চেঞ্জটা কি আসবে বলো তো? এখানে আমাদের আসবে mg, দেখো h-h/2, এটা ইকুয়াল কত? এটা ইকুয়াল আসবে mg/h/2। এই কারণে মূলত আমাদের h/2 আসে বা 2 দিয়ে ভাগ করতে হয়। আমাদের সেদিন হচ্ছে যে টপ 100 পাবলিকেন্স এই প্রোগ্রামের গ্রুপেও দেখলাম এটা নিয়ে প্রশ্ন করেছিলে কেউ। তো এই জিনিসটা এভাবেই সলভ করতে হয় যে তোমরা যদি এইভাবে ভর কেন্দ্রের পরিবর্তনটা হিসাব করো, যে মানে যতটুকু পানি থাকবে তার অর্ধেক হবে তোমার হচ্ছে ভর কেন্দ্র, আর যখন খালি হবে তখন ভর কেন্দ্র উপরে উঠে যাবে। তো এটারও রিজন আছে, এটা এমনি এমনি উপরে ওঠে না। তো সেটা আমরা পরে কথা বলবো। তো দেখো, আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। আসলে ক্লাসে বোঝা যায় না আসলে যে তোমরা রেসপন্স করছো কিনা, বা শুধু শুধু লাইভটা দেখে আসলে তোমাদের কোনো লাভ নাই। তোমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে হচ্ছে দেখবা, কেননা এগুলো থেকে পরীক্ষায় অহরহ প্রশ্ন আসে। তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও, কার শক্তি ক্ষমতার এই টপিক গুলো থেকে তোমার প্রশ্ন আসবেই, মাস তুমি পাবাই। কি ধরনের পাবা সেটা হচ্ছে, তুমি যদি এই টপিক গুলো দেখো এরপরে তুমি অনেক টপিক নিজেই বের করতে পারবা। তো তোমরা একটু আমাকে জানাও যেটা তোমরা বুঝতে পারছো কিনা। ফারজানা আপু বলেছে ক্লাস রেকর্ড আছে। ক্লাস রেকর্ড কিছুদিনের জন্য থাকবে, তারপরে আমরা ডিলিট করে দিব, কেননা ক্লাস রেকর্ড থাকলে তোমরা লাইভ ক্লাসে থাকো না। তো ঠিক আছে, তো এরপরে আমরা যদি আরেকটা টপিকে যাই, দেখো এই যে দেখো এখানে এবার দেখো, এবার যেটা ছিল যে পানিপূর্ণ কুয়া ছিল সেটাকে আমরা অর্ধেক খালি করি। ঠিক আছে, এবার হবে তোমাকে বলে দিবে যে অর্ধেক খালি। এগেইন কি বোঝানো যাবে? আদান ভাইয়া, তুমি এই টপিকটা, মানে আমি এখন ওই টপিকেই আছি, এরকম আমরা আরো 4টা কেস দেখাবো। তুমি এই 4টা কেস দেখো, তাহলে তুমি প্রথমটা ইজিলি পেয়ে যাবে। একই সেম, আমি সেম কেসই তোমাদেরকে দেখাচ্ছি। অর্ধেক খালি করার ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের কাজ হবে ডাব্লিউ ইকুয়াল এম জি ডেল, আমরা ধরতে পারি। এখানে এম জি তো কমন, এম জি নিয়ে কোনো সমস্যা নাই। ডেল এইচ যেটা, এটাই আমরা এখানে বের করব। এই যে দেখো, এখানে আমরা কি করব, আমি আগে বলেছি যে যতটুক পানি থাকবে তার অর্ধেকে হচ্ছে আমাদের ভর কেন্দ্র হবে। তো এখানে হচ্ছে আমাদের দেখো, এটার হচ্ছে গিয়ে এইচ, তাহলে আমার ভর কেন্দ্রের উচ্চতা কত, h/2। তো সেখান থেকে আমি পানি কোথায় নিয়ে গেছি, পানি হচ্ছে অর্ধেকে নিয়ে গেছি। তো আমি যদি তার অর্ধেকে যাই, ধরে যে তার অর্ধেকে গেছি, তাহলে এটা আসলে কত কত হয়ে যায় বলো তো? হাফ, আর এটা হয়ে যাবে h/4। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা এই দুটো বিয়োগ করে দিব, তাহলেই দেখবা তোমার এটা হয়ে গেছে। তো এখানে তোমার প্রশ্নে অনেক সময় দেখবা এমটা দিয়ে দেওয়া থাকবে, অনেক সময় দিয়ে দেওয়া থাকবে না। তো এখানে যদি এম দিয়ে দেওয়া থাকে লিটার, তাহলে তো ভালো। আর যদি না দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা মনে রাখবা যে যতটুক পানি তুমি অপসারণ করবা ততটুক পানি তোমার হচ্ছে গিয়ে ইয়ার নিতে হবে, ওটুক পানির ভর নিতে হবে। তো আগের কেসটাতে আমরা যদি যাই, এই দেখো এখানে কি, এখানে আমরা পুরো পানি অপসারণ করছি, তো আমাদেরকে সিলিন্ডার, এটাকে চৌবাচ্চা, এটা আমি যেহেতু রাউন্ড দিয়ে দিচ্ছি, তো এটার আয়তন যেটা হবে সেটা হচ্ছে, তো কুয়ার ক্ষেত্রে অনেক সময় কি সিলিন্ডার আকৃতির হয়ে থাকে। আমি চিত্রগুলো একটু ইয়া করে ফেলছি, চারকোনা তো সিলিন্ডার আকৃতির এরকম হয়ে থাকে ম্যাক্সিমাম। এখানে যেটা হবে, এটা যে উচ্চ, এটার আয়তন কি হবে, আই আর স্কোয়ার এইচ। এটাকে আমরা যদি রো দিয়ে গুণ করি তাহলে আমরা এম পেয়ে যাব। অনেক সময় প্রশ্নে অনেক সময় জিনিসটা দিয়ে দেওয়া থাকে না। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো যে যখন আমরা অর্ধেক খালি করব তখন কি রকম হবে। তো এরপরেরটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবা। ধরো এটা পুরা পানি ভর্তি ছিল,
এখান থেকে তুমি এবার 1/4 পানি খালি করে, মানে 3/4 পানি খালি করে ফেলছো, তাহলে তোমার পানি আর 3/4 পানি কি খালি কর, তাহলে পানি রয়ে কত দূর, পানি রয়ে গেছে এত দূর। তো এটার এইচটা তোমরা নিজেরা বের করবে, এটা হবে, এটা আসলে ছিল h/2। এই দুটো তোমরা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে গিয়ে তোমরা এটা পেয়ে যাবা। তো এভাবে আসলে অনেকগুলো কেস দেখানো যায়। এই দেখো, তো এখানে এই কেসটাও সেম কেসই ছিল। তো আমি যদি এবার তোমাদেরকে অন্য একটা কেস দেখাই, ঠিক আছে, অন্য একটা কেস ধরো এরকম, আচ্ছা অন্য একটা কেস আমি তোমাদেরকে একটু এরকম অ্যানিমেশন করেই দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ধরো এবার আমাদের হচ্ছে পানিটাই ছিল হচ্ছে গিয়ে 1/3, 1/3 পানি, সেটাকে আমরা সম্পূর্ণ খালি করে ফেলছি। এই দেখো সুন্দর একটা চিত্র হয়ে গেল। তো তোমাকে এভাবেও প্রশ্ন করতে পারে যে দেখো তোমাদের হচ্ছে গিয়ে কি, তোমাদের হচ্ছে গিয়ে 1/3 পূর্ণ, যে একটি 1/3 অংশ পূর্ণ কুয়ার তোমার হচ্ছে গিয়ে যদি আমরা খালি করি, সম্পূর্ণ খালি করি, সেক্ষেত্রে আমাদের এইচ কি হবে। তো 1/3 পূর্ণ মানে তোমার এটার আর কি এখানে আরো অর্ধেক এটা আসবে। তো 1/3 পূর্ণ মানে এইচটা কত হবে, h/6, সেখান থেকে আমরা পুরো খালি করে ফেলছি, সেটা হয়ে যাবে এখানে। তার মানে আমার এখানে ডাব্লিউ আসবে কত, mg, ডেল এইচ যদি আমরা বলি সেক্ষেত্রে আসলে আসবে mg কত, h মাইনাস এই যে h/6, বা এখানে আসলে জিনিসটা আসবে mg 5h বলা যায় বাই 6। দেখছো, একটা ম্যাথই কিন্তু অনেক রকম ভাবে করা যায়। তো এখানে আর কি আমি কয়েকটা টপিক দেখাইলাম, তো এরকম ভাবে তোমরা তোমাদের প্রশ্নে দেখবা, তোমরা প্রশ্নে দেখবা যে অনেক ধরনের ডাটা দেওয়া থাকতে পারে, যে 15% ফিল আপ করা ছিল, সেখান থেকে আমি 5% তুলে ফেলছি, বা 1/3, 1/4 পূর্ণ সম্পূর্ণ খালি করছি। তো এই টপিকটা একটা ভার্সেটাইল টপিক বলা যায়। মানে এখান থেকে কি বলবো আমি, এখান থেকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে গিয়ে ভাবে প্রশ্ন আসতে পারে। তো তোমরা যদি এই কনসেপ্টটা মাথায় রাখো যে ডেল এইচ এর পরিবর্তন, অর্থাৎ ভর কেন্দ্রের যে সরণটা হবে আমরা সেটুকু হিসাব করব, যদি তোমরা এটা হিসাব করো তাহলে দেখতে পারবা যে তোমার হচ্ছে গিয়ে এই ম্যাথটা হয়ে যাবে। তো এখানে আমি অনেকগুলো কেস দেখালাম, কুয়াখালী কলার সম্পূর্ণ থেকে সম্পূর্ণ খালি, অর্ধেক খালি, 1/4 খালি, মানে 3/4 খালি করা, বা আমি এবার আরেকটা দেখাইছি যে 1/3 পূর্ণ ছিল। তো এইভাবে তোমরা ম্যাথ গুলো করতে থাকবা। তো এই যে এখানেও যদি হচ্ছে তোমার ইয়াটা এমটা দিয়ে দেওয়া থাকতে পারে, বা অনেক সময় নাও দিয়ে দেওয়া থাকতে পারে, ভাইয়া এমজি h/3 মাইনাস h/6 হতো না ভাইয়া, এটা কোনটার ক্ষেত্রে, মানে এই দেখো আমি কিন্তু এখানে 4টা কেস দেখাইছি, এই 4টা কেসের কোনটা সম্পর্কে তুমি জানতে চাচ্ছ আমাকে সেটা একটু ক্লিয়ারলি বলো, তাহলে আমি দেখাচ্ছি। এটা কি 4 নম্বর কেসের জন্য বলছো? এই ডেলেজ গুলো কিন্তু হচ্ছে তোমরা নিবা যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, এটা একটা ট্রিক্স। আবার ছোটটা থেকে বড়টা বিয়োগ করিও না, তাহলে দেখবা যে তোমার অ্যান্সার মাইনাস আসবে। তো এখানে হচ্ছে গিয়ে শুভ ভাইয়া, আচ্ছা লাস্ট কেসটার ক্ষেত্রে না ভাইয়া, এই যে দেখো তোমার পানি পূর্ণ ছিল তখন আমার হচ্ছে এইচ একটু, আর দেখো আমি তো সম্পূর্ণটা খালি করে ফেলেছি। তো সম্পূর্ণ খালি করলে আমার ভরকেন্দ্র কিন্তু এই যে এখানে চলে যায়। তো এটার উচ্চতা কত, এইচ। তো যেখান থেকে যেখানে সরণটা হবে বা পরিবর্তনটা যতটুক হবে আমরা ততটুক নিয়েই কাজ করব, ঠিক আছে। এটাই ছিল আমাদের মূলত কাহিনী। তো এবার আমরা হচ্ছে গিয়ে আর একটা টপিকে আসি, বিভব শক্তি ও গতিশক্তি। এই টপিকটা আমি বেশি কিছু পড়াবো না, এই টপিকে শুধু একটা শর্টকাট দেখাই তোমাদেরকে। মানে এই টপিকটা নিয়ে বহু প্রশ্ন আসে, এই টপিকটা নিয়ে প্রশ্ন আসবেই কনফার্ম। তো এটা হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে আমার দেওয়া আছে এইচ, এখানে তোমাদেরকে বলে দিল যে ধরো হচ্ছে গিয়ে কি বলবো, এই বস্তুটা পড়ছে, এখান থেকে প্রশ্নটা আসে যে কত উচ্চতায় তোমার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, এরকম বহু প্রশ্ন আসতে পারে। এখানে আমরা যেটা করব যে দেখো এখানে হচ্ছে যদি আমরা এরকম করি যে একটা কমন সূত্র আমি দেখা দিচ্ছি, পি বাই ই কে, এই সূত্রটা কিভাবে আসে সেটাও দেখাচ্ছি, আমি কোনো শর্টকাট পড়াইলে শর্টকাটটা কিভাবে আসে সেটাও দেখাই। আর জেনারেল বা তথাকথিত যে শর্টকাট আমাদের অনেক বইয়ে থাকে সেগুলোতে আমরা আসলে সাস্টে কি এরকম প্রশ্ন আসবে, আপু সাস্টে এবার গুচ্ছ পরীক্ষার ভিতর, তো তো এই কারণে বলা যাচ্ছে না। সাস্ট যদি একা পরীক্ষা নিত তাহলে অবশ্যই এরকম কেন, এর থেকে আরো অনেক কঠিন প্রশ্ন আসতো। যেহেতু সাস্ট গুচ্ছের মধ্যে, এবার আর আমার ধারণা, আমার পার্সোনাল ধারণা, এটা নিয়ে ধরার কিছু নেই যে হচ্ছে ভাই বলছে মানে ওটাই হবে, আমার পার্সোনাল ধারণা গুচ্ছের প্রশ্ন এবার একটু ইজি হওয়ার চান্স আছে। যেহেতু অনেকগুলো ভার্সিটি একসাথে, তো অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে, তো অনেকগুলো ক্রাইটেরিয়া আসলে পরীক্ষার প্রশ্ন করার সময় তাদেরকে অনেক ক্রাইটেরিয়া মাথায় নিয়ে প্রশ্ন করতে হয়। তো এই কারণে আমার মনে হয় যে গুচ্ছর প্রশ্ন একটু সোজা হইতে পারে, আমি শিওর না, প্রশ্ন দেখলেই বোঝা যাবে। তবে যদি একা পরীক্ষা নিত তাহলে এরকম প্রশ্ন অবশ্যই দিত।
তো এখানে যেটা দিবে, তো দেখো এই স্থানে আমি যদি ইপি বের করি, এটা কি হবে এম জি। আমরা ধরে নিচ্ছি যে ভূমি থেকে উচ্চতাটা কত এক্স, তাহলে বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ভূমি থেকে উচ্চতা বের করি। আর গতিশক্তির ক্ষেত্রে কি হাফ এম ভি স্কোয়ার। ভি এর জায়গায় কি হবে, ভি এর জায়গায় হবে আমার ইউ স্কোয়ার, বস্তুটা যেহেতু পরন্ত বস্তু তাহলে 0 + 2 GH। এখানে এইচটা কি, এখানে এইচটা হচ্ছে এত দূর, তাহলে এটা হচ্ছে H - X। এখানে জিনিসটা আছে H - X। দেখো এখানে এই দুই দুই কেটে যায়, এই এম এই এম জি এই এম জি কেটে যায়, তাহলে আমরা ফাইনালি একটা সূত্র পেয়ে যাই, EP/EK ইকুয়াল x/H - X। তো তোমরা এটা একটু মাথায় রাখতে পারো, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসেই। কোন টপিক, এই যে ধরো একটা মুক্ত বস্তু পড়তেছে, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে বা কত দূর অতিক্রম করার পর গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে, বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে, দ্বিগুণ হবে, তিন গুণ হবে, অহরহ প্রশ্ন হবে। আচ্ছা এখানে একটা কমন জিনিস তোমাদেরকে একটু জানাই দেই, বা এটা তোমাদের আমাকে একটু জানাও তো, যেটা তোমাদের সমস্যা হয় কিনা। যে ধরো বলা হলো যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, আমি লিখে দিচ্ছি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তো তোমরা আমাকে বলো তো যে বিভব শক্তি তো ইপি আর গতিশক্তি ইকে, আমি কোথায় দুইটা দিব, কোন পাশে? এটা নিয়ে আমি অনেক নিজের স্টুডেন্টের মধ্যে অনেক সমস্যা দেখছি, বা এটা শুধু এই টপিক না, যে কোনো ম্যাথের ক্ষেত্রে বলা যায়। যে ধরো বলা হলো পর্যায়কাল, পর্যায়কাল ধরো দেওয়া হইলো যে কি দিব, দৈর্ঘ্যের 3 গুণ। এরকম আর কি অনেক প্রশ্ন থাকে। এটা প্রশ্ন ফিজিক্সের প্রবলেম সলভ করার সময় অহরহ পেয়ে যাবা। তো এখানে আর কি, আচ্ছা অনেকে জিজ্ঞেস বলতেছে হ্যাঁ, তো এখানে আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দেই। আচ্ছা বেগম ফারজানা আপু বলছে ইপি ইকুয়াল টু একে, হ্যাঁ আপুটা ঠিক আছে। তো যাদের এটা প্রবলেম হয় তাদের জন্য আমি একটা ট্রিক শিখাই দিচ্ছি, যে হচ্ছে এই দেখো, প্রশ্নে সবসময় খেয়াল করবা যে হচ্ছে যে এরকম প্রশ্ন যখনই থাকবে যে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তো এরকম প্রশ্ন থাকবে যে রটা কার সাথে আছে, এই রটা যার সাথে থাকবে, এই যে গতিশক্তির সাথে র আছে তার সামনে 2 দিয়ে দিবা ডিরেক্ট। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা নিয়ে চিন্তা করে অনেক টাইম যায়। তো এবার আমি যদি বলি যে গতি শক্তি, এবার আরেকটা দিচ্ছি, গতি শক্তি বিভব শক্তির 1/n অংশ, 1/n গুণ। এই ক্ষেত্রে কি হবে ঝটপট কমেন্টে জানাও তো, যেখানে কি হবে গতিশক্তি বিভব শক্তির, তো এখানে আমরা লিখবো এই যে ইপি ইকুয়াল ইকে। এবার বলো, এবার 1/3টা কোথায় যাবে? ঝটপট ঝটপট উত্তর দিয়ে দাও। প্রশ্নটা করছি গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ বা 1/3 বলা যায়, তাহলে আমি কোন পাশে হচ্ছে গিয়ে, আচ্ছা বেগম ফারজান আপু বলছে 3EP ইকুয়াল ইকে। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আচ্ছা শুভ ভাইয়া বলছে ইকে ইকুয়াল 1/3 ইপি। আদনান শিবাব ভাইয়া বলছে ইপি, ইপি কি ভাইয়া বুঝিনি। বুশরাবু বলছে ইকে ইকুয়াল হাফ, ইপি হাফ বলিনি আপু, আমি 1/3 অংশ বলছি। আচ্ছা, তো নোবেল ভাইয়া বলছে ইপি। আচ্ছা তুমি আপু বলছে ইকে ইকুয়াল 1/3 ইপি। তো এখানে আছে, আমি তোমাদেরকে, তোমরা মনে হয় অনেকে প্রশ্নটা বোঝো নাই, আমি প্রশ্নটা করছি যে গতি শক্তি বিভব শক্তির 1/3 গুণ, তোমার প্রশ্ন এরকম একটা দেওয়া আছে। তো অবশ্যই তোমাকে তো এরকম একটা রাশি অবশ্যই প্রতিপাদন করতে মানে হবে, যে এরকম তো কিছু একটা করতে হবে, তো তুমি কোথায় 1/3টা দিবা, এটা প্রশ্ন করছিলাম। তো দেখো এখানে আর কি তোমাদেরকে আমি একবার বলে দেই, যে যার সাথে রটা থাকবে, বিভব শক্তির সাথে র আছে, তার মানে বিভব শক্তির সামনে যেটা থাকবে ওটাই বসাই দিবা, কোনো সমস্যা নেই। তারপর আর কি এখান থেকে তুমি লিখতে পারো যে ইপি ইকুয়াল 3 ইকে, ইচ্ছা আর কি, সমস্যা নেই। হ্যাঁ এই তো কানিস ফাতেমা আপু এবার ঠিক বলছে। আচ্ছা উপরে একজন হচ্ছে বেগম ফারজানা আপু জিনিসটা ভুল বলছিলা, ওটা হচ্ছে উল্টাটা হবে। হ্যাঁ এই তো এবার তোমারটা ঠিক আছে, 1/3 পি ইকুয়াল ইকে। তো এটা শুধু এই টপিকের ক্ষেত্রে না, এটা তোমার যে কোনো টপিকের ক্ষেত্রে তোমার কাজে লাগাইতে পারো, যার সাথে র থাকবে তার সাথে গুণ করে দিবা, শেষ। ধরো এটাই তোমাদের শর্টকাট। আচ্ছা হ্যাঁ এখানে আমি একটা জিনিস বলিনি, ভুলে গেছি, এটা হচ্ছে এই শর্টকাট খাতানোর সময় অবশ্যই মাথায় রাখবা এই এক্সটা কোন এক্স। এই এক্সটা কিন্তু এই যে দেখো তোমার ভূমি থেকে উচ্চতা, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, তোমার প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে যে কত উচ্চতায় তারা মিলিত হবে বা কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে।
তো তখন কিন্তু তোমার প্রশ্নে যদি এই যে উপরেরটা দিয়ে দেওয়া থাকে আর তুমি ধরো এক্স বের করছো নিচেরটা, তুমি তাহলে কি পরীক্ষায় কিন্তু দেখবা যে এই প্রথমটা 1 নম্বর অপশনে আছে, তোমাকে কিন্তু বলে দিবে যে উপর থেকে না নিচ থেকে। তো সেগুলো অবশ্যই প্রশ্ন ভালো করে খেয়াল করবা, তা না হলে দেখবা ভুল হয়ে গেছে। পরীক্ষার প্রশ্ন এভাবে ভুল হয়, সোজা সোজা জিনিস, কমন কমন জিনিসই আসে। আচ্ছা, আর ভাইয়া একটার এন গুণের বিষয়টা বললেন না, ওইটা আবার বলেন। আর ভাইয়া একটা এন গুণ, আপু আমি তোমার প্রশ্নটা বুঝিনি। এটা বলছিলাম আমি যে ধরো তোমার কাছে দেওয়া আছে যে এক্স রাশি ওয়াই রাশির এন গুণ ধরো। এক্ষেত্রে তোমার তো এখানে তো আমাদেরকে একটা সমীকরণ লিখতে পারবে যে এক্স ইকুয়াল 3y, এটা তো আসবে, আমরা জানি। সরি, 3y না, এন ওয়াই হবে। এই জিনিসটা আনবে হচ্ছে এন ওয়াই। তো অনেকেই পরীক্ষার হলে যে ভুল করে সেটা আর কি এন এক্স ইকুয়াল ওয়াই লিখে দেয়। তো পরীক্ষার হলে আসলে টাইমের একটা মাথায় প্রেশার থাকে, যার কারণে অনেকে এই সোজা জিনিসটা ভুল করে। তো এটাই বলছিলাম যে তোমরা দেখবা যে কার সাথে এই রটা আছে, বুঝছো? এই যে এই রটা কার সাথে আছে, রটা যার সাথে থাকবে তার সাথে গুণ করে দিবা, এটা আর ইনশাল্লাহ ভুল হবে না। তো এখন আর কি আমরা একটু আমাদের পরে একটা টপিক চলে যাই, মহাকর্ষ অভিকর্ষ। আমাদের কাশক্তি ক্ষমতা 3টা টপিক পড়েছিলাম, সে 3টা টপিক শেষ। তো এখন আসলে তোমরা বলতে পারো যে ভাইয়া পুরো চ্যাপ্টারই পড়ান। তো এখন সত্য কথা, আপু পুরো চ্যাপ্টার পড়াইতে আমার এক একটা চ্যাপ্টার পড়াইতেই 7-8টা লেকচার লাগবে, আর এক একটাতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো দেখা যায় যে লাইভ ক্লাসে 1-1.5 ঘন্টা বা 30-40 মিনিটের বেশি ক্লাস কেউ করতে চায় না। তো দেখা যায় যে স্টুডেন্ট একটা রিটেনশন কমে যায়। এই কারণেই আর কি আমি বেছে বেছে দেখাচ্ছি, কারণ এগুলো আর কি তোমরা অনেক পড়ছো। তো আমরা তোমাদেরকে, আমি এই 10 দিনে চেষ্টা করব তোমাদের ভুলগুলো যেখানে হয় বা যেখানে কনফিউশন থাকে সেই জায়গাগুলোতে হিট করার। এখন হচ্ছে তোমাদেরকে নর্মালি পড়ায় লাভ নেই। তো মহাকর্ষ বিকর্ষ, তো মহাকর্ষের কনসেপ্টটা তোমরা সবাই জানো যে মহাকর্ষের কনসেপ্ট এরকম ছিল, আমাদের একটা ভর এখানে এ, একটা ভর এখানে বি, এটার ভর যদি M1 হয়, এটার ভর যদি M2 হয়, এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে এখানে আমরা মহাকর্ষ বল এফ পেয়ে যাই, জি ইকুয়াল, আরে সরি, জি ইন্টু, জি ইকুয়াল না, এফ ইকুয়াল, এফ ইকুয়াল জি M1 M2 ডি স্কোয়ার। বলবা যে ভাইয়া তো সোজা জিনিস কেন পড়াচ্ছেন? এখানে কথা হচ্ছে তোমাদের একটা জিনিস জানানোর জন্য এটা দেখাইলাম যে মহাকর্ষ বল কিন্তু এটা সত্য জিনিস, মহাকর্ষ বল শুধু বিন্দু ভরের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি হচ্ছে এটা অনেক সময় আমরা এরকম একটা বস্তু নেই, এটা নেওয়ার কারণ হচ্ছে, এটা নেওয়ার কারণে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে দেখবা, তোমরা এটা অবশ্যই পড়ছো, আমি আশা করবো যে এখানে যারা আছে সবাই পড়ছো। এরকম বস্তুর ক্ষেত্রে আমরা কি করি জানো, আমরা করি হচ্ছে যে কেন্দ্রে ধরে নিয়ে যে ভরটা পুঞ্জীভূত হচ্ছে সেই হিসাবে ধরি। এই কারণে কিন্তু যখন এরকম থাকবে তখন এই ডি এর সাথে এই যে ব্যাসার্ধ R1 R2 এটাও যোগ করতে হয়। তা আশা করছি তোমরা এগুলো জানো। তো তোমাদেরকে আমি এটাই জানানোর জন্য বললাম যে এটা শুধু বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য। নর্মালি আমরা যে মহাকর্ষ বলে একটা সূত্র দেখি, এটা যদি তোমার এরকম কোনো বস্তু থাকে, এখানে একটা বস্তু আর এরকম একটা বস্তু, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এটা ছিল আমাদের মূল কথা। তো এখানে একটা স্টুডেন্ট আমরা অফলাইন ক্লাস নিলে একটা চট করে প্রশ্ন করে বসে যে ভাইয়া এখানে হচ্ছে গিয়ে কেন, কি বলবো আমি, যে মানে এরা কেন একে অপরকে আকর্ষণ করে। তো এখানে এই প্রশ্নটা একটা এমসিকিউ আসে যে হচ্ছে আমরা যদি গ্রাভিটন কণা এক নামের একটা কণা আছে, এই কণাগুলো একে অপরকে কি করে, একে অপরকে আকর্ষণ করে, মানে এদের মধ্যে এই যে বিন্দু আর এই বল বস্তু, এই দুটা বস্তুর একে অপরকে কণা আদান প্রদান করে, যার কারণেই তোমার হচ্ছে গিয়ে আকর্ষণ বলটা তৈরি হয়। তো এটা নিয়ে এমসিকিউ তে প্রশ্ন আসে, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, তো তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, যে জি এর একক কি বলো তো? জি এর একক আমাকে চটপট কমেন্টে জানাও, এটা বহুবার পরীক্ষা আসছে। তো তোমরা জানাতে জানাতে আমি একটু বের করি। জি ইকুয়াল এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2। তো আমার যেটা প্রশ্ন, আমার প্রশ্নটা ছিল হচ্ছে জি এর মাত্রা কি। জি এর না, মাত্রা না, মাত্রা লাগবে না, এককটা বের করো, একক বের করলে মাত্রা এমনি পারবা। তো একক যদি আমরা বের করতে যাই, তো দেখি, তোমাদের সাথে সাথে আমিও করতে থাকি। এনে কি হবে, নিউটন মিটার স্কয়ার, এই কি এখানে দুটো ভর, কেজি ইনভার্স 2, এটা হচ্ছে আমার এসআই একক। হ্যাঁ, এই তো বেগম ফরজানা বলছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। হ্যাঁ, এটুকু আমরা সবাই পাই। কিন্তু কথা হচ্ছে পরীক্ষা আরেকটা প্রশ্ন আছে, সিজিএস এককে এর একক কি? সিজিএস এককে মানে সিজিএস এ তোমার হচ্ছে জি এর একক কি, এটা কে বলতে পারবা দেখি? এটা একটু বলো তো। এই প্রশ্নটা ভর্তি পরীক্ষায় আসে।
কেননা তুমি যেটা দিবা যেটা পড়ে যাবা পরীক্ষায় দেখবা তার অন্য জিনিস আসছে। সাদিয়া আপু বলছে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এইরকম সূত্রের কথা বলছিলাম। হ্যাঁ আপু, এই সূত্রটাও আমি বইয়ে দেখছি, কিন্তু এটা আবার ক্ষেত্র বিশেষে আলাদা হয়। মানে তোমার হচ্ছে এই প্রশ্নটা নির্দিষ্ট, এই সূত্রটা মানে এই শর্টকাটটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করলেই তোমার হচ্ছে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ওই কারণে আমি এটা দেখাই নাই। আমি যেটা দেখাইছি ওটা তুমি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। তবে ওই সূত্রটা দেখবা যে ওই সূত্রটার আবার দুটা ফর্ম আছে। তো শর্টকাট পড়ার একটা ঝামেলা আছে যে হচ্ছে গিয়ে কি মানে প্রশ্ন নির্দিষ্ট বেসিসে তোমার শর্টকাট গুলো সেম থাকে, প্রশ্ন একটু পেঁচাই দিলেই বা একটু অন্য প্রশ্ন দিলেই দেখবো শর্টকাট আর কাজ করে না। এই কারণে আমি সম্পূর্ণরূপে শর্টকাটের বিরোধী। তোমরা ইনশাল্লাহ যারা আগের ক্লাসটা করছো আজকের ক্লাস করতেছো, তোমরা বুঝবা যে আমি এখন পর্যন্ত লাস্ট একটা শর্টকাটই পড়াইছি। আমি বেসিক গুলাই কত তাড়াতাড়ি সলভ করা যায় সেই ধরনের প্রবলেম দেখাই। আচ্ছা ঠিক আছে, কেউ তো উত্তর দিতে পারলো না, এটার উত্তর দাও। সিজিএস এ তোমার জি এর একক কি হবে? আমি এটা উত্তর চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই। আমরা সিজিএস এ যদি বের করি, সিজিএস এ কিন্তু তোমার এই যে এফ, এটাকে বলা হয় ডাইন। ডাইন মিটারের জায়গায় আসবে সেন্টিমিটার স্কয়ার, কেজির জায়গায় আসবে গ্রাম, ইনভার্স টু। এটাই তোমার হচ্ছে গিয়ে। আচ্ছা, এই চিহ্ন দিয়ে দিলে আবার বলবা ভাইয়া একক লিখে মাত্রা চিহ্ন দিলেন কেন? ঠিক আছে, তো এই কারণে এই টপিকটা পড়ানো পারি না আপু, বলে দিছি দেখো। তো এটা হবে ডাইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইনভার্স টু। এটা আসলে আমি মনে হয় কালকে প্রশ্ন ব্যাংকে দেখছিলাম, বা এই কারণে এটা দেখানো। তো হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ বল নিয়ে। আচ্ছা, তো এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর ঝটপট ঝটপট দিয়ে দাও, 10 সেকেন্ডের মধ্যে যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে গিফট আছে। প্রশ্নটা হচ্ছে, বায়ুতে দুটি বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল এফ দূরত্ব অপরিবর্তিত রেখে পানিতে ডুবানো হলে নতুন মহাকর্ষ বল কত? তোমাকে বলে দেওয়া হয়েছে বায়ুর তুলনায় পানি 17 গুণ ঘন। তো চটপট দেখি এই প্রশ্নের উত্তর কে দিতে পারে, নতুন মহাকর্ষ বল এফ এফ ড্যাশ কত হবে? আমি যে কোনো ক্লাস নিলে এই প্রশ্নটা করি, এটা আমার অনেক ফেভারিট একটা প্রশ্ন। তো এখানে আমরা ধরে নিচ্ছি এফ ড্যাশ, তো ঝটপট উত্তর দিয়ে দাও। আচ্ছা, সাদিয়া আফরিন আপু বলছে সেম হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ কিছু বলে কিনা। প্রশ্নটা ছিল বায়ুতে দুটি বস্তুর মহাকর্ষ বল না মধ্যবর্তী মহাকর্ষ বল এফ দূরত্ব অপরিবর্তিত রেখে আমরা যদি পানিতে ডুবাই নতুন মহাকর্ষ বল কত হবে? আমি একটা উত্তর পাইছি, দেখি আর কেউ কোনো উত্তর দেয় কিনা। সাদিয়া আফরিন আপু, বেগম ফারজানা আপু দুজনেই বলছে এফ, মানে আগেরটাই হবে। তো দেখি আর কোনো ভিন্ন উত্তর আসে কিনা। আচ্ছা ঠিক আছে, তো তোমরা মনে হয় ম্যাথ করতে বসে গেছো অনেকেই। তো এটার কথা হচ্ছে গিয়ে এটার উত্তর, এই যে দুজন উত্তর দিচ্ছে তাদের উত্তর ঠিক আছে, এটা এফ হবে। কেননা একটা জিনিস মনে রাখবা, আমরা মহাকর্ষ বলের যে সূত্রটা পড়ি সেটা তোমার হচ্ছে গিয়ে মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। ঠিক আছে, তো তাদের মধ্যবর্তী আর কি মাধ্যমের চেঞ্জ হইলেও তার মধ্যবর্তী মহাকর্ষ বলের কোনো পরিবর্তন হবে না। তো তোমরা যারা ভার্সিটি এক্সাম দিবা এই ধরনের প্রশ্নগুলো অনেক ট্রাপ। আমি আজকে থেকে এখন পর্যন্ত প্রিভিয়াস মানে যা যা দেখাইছি সবগুলোতেই কোনো না কোনো ট্র্যাপ ছিল, তো এই কারণে সেগুলো দেখানো। তো আশা করছি তোমরা এখানে পারবা। তো তোমাদের জন্য একটা মজার প্রশ্ন দেই, এই প্রশ্নটা অনেক মজার। তো এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মামুন ভাই, আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ফাউন্ডার মামুন ভাই। তো এটা হচ্ছে মামুন ভাই, তিনি হাসতেছে। তা আর এটা হচ্ছে মামুন ভাবি। তো হচ্ছে গিয়ে এদের মধ্যে আমি একটা দেয়াল রেখে দিছি, আজকের পর আমার চাকরি যাইতেছে। তো এদের মধ্যে আমি যদি একটা দেয়াল রেখে দেই তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের কি চেঞ্জ হবে? ঠিক আছে, তো এদের প্রশ্নটা হচ্ছে আকর্ষণ বল কিরকম হবে, মানে দেয়াল রাখার আগে আর পরে আকর্ষণ বলের কি চেঞ্জ আসবে। তোমার ধরো এখানে অপশন আমি দিয়ে দিছি, আমি অপশনগুলো মুখে বলতেছি, লিখতে গেলে সময় লাগবে। 1 নম্বর অপশন হচ্ছে কমে যাবে, মানে কমে যাবে, কম হবে। 2 নম্বর অপশন হচ্ছে আগের থেকে বাড়বে। 3 নম্বর অপশন হচ্ছে একই থাকবে। 4 নম্বর অপশন হচ্ছে শূন্য হয়ে যাবে।
তো দেখি এই উত্তরটা কে দিতে পারবে। আগের প্রশ্ন যারা উত্তর দিয়েছে এটাও সেমি প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। তো দেখি এই প্রশ্নের উত্তর কি দিতে পারে। আমি প্রশ্নটা আরেকবার করি, যে এটা হচ্ছে আমাদের মামুন ভাই, আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ফাউন্ডার, আর এটা হচ্ছে মামুন ভাবি। তো তাদের মধ্যে আমি একটা দেয়াল রেখে দিছি। তো এই দেয়াল রাখার কারণে তাদের আগে যে আকর্ষণ বল এবং পরে যে আকর্ষণ বল, এদের কি চেঞ্জ আসবে, মানে আগের আর পরের আকর্ষণ বলে কিরকম পরিবর্তন আসবে। তোমরা দেখো এখানে হচ্ছে গিয়ে আগের যে কমে যাবে, আগের থেকে আকর্ষণ কি বাড়বে, একই থাকবে, নাকি শূন্য হয়ে যাবে? দাও দাও দাও, উত্তর দাও চটপট। এখনো কেউ উত্তর দেয়নি কেন? একটু আগেই তো আমি এই টপিকই পড়াইলাম, মানে উপরের উপরের প্রশ্ন আর এই প্রশ্ন সেম প্রশ্ন, একই প্রশ্ন, উত্তর তো একই হবে। তো তোমরা উত্তর দিতে থাকো। আচ্ছা, আশিকুর রহমান ভাইয়া বলছে শূন্য হবে, নোবেল ভাইয়া বলছে তিন অ্যান্সার হবে, শুভ ভাই বলছে সেম থাকবে, তো মেহবু বলছে ফিজিক্সে সেম বাট ন্যাচারালি বেড়ে যাবে। আচ্ছা, একজন উত্তর দিছে সিসিসি। এ ভাই, সিসি বলার কি হলো? আমি কি খারাপ কিছু পড়াইছি? এডুকেশনাল চ্যানেল, আমরা ভালো জিনিস পড়াই। তো আমার কার্সার কই? হ্যাঁ। তো যারা যারা বলছো ভাই শূন্য হবে না, এখানে আমি আবারও বলতেছি যে মহাকর্ষ বল, মানে এখানে আকর্ষণ বলটা যদি আমরা শুধু, যেহেতু আমরা ফিজিক্স পড়তেছি, তো এখানে আমরা মহাকর্ষ বল নিয়ে চিন্তা করব। তো ওই আকর্ষণ বলের কোনো চেঞ্জ আসবে না। তোমার হচ্ছে কি, এটার উত্তর হচ্ছে একই থাকবে। কেননা আবারও বলে দেই, মহাকর্ষ বল মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। কিন্তু এটা যদি তোমরা ফিজিক্সের বাইরে চিন্তা করো, তাহলে আশা করি বেড়ে যাবে। পারবে কিনা আমি জানি না, ইনশাল্লাহ বেড়ে যাবে। তো এবার হচ্ছে গিয়ে আমাদের, আমরা একটা অভিকর্ষ ত্বরণ নিয়ে তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দেই। তো এটা নিয়ে, এটা তো আসলে অনেকগুলো সূত্র, তো তো তোমরা আসলে অনেক সময় শর্টকাট করতে করতে মেইন সূত্র ভুলে যাও। তো দেখো এখানে আমি হচ্ছে সেগুলো দেখাচ্ছি। যে আমাদের প্রথম সূত্র, যে আমরা যদি পৃষ্ঠে হিসাব করি তাহলে কি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এরপরে আমি একটা জিনিস দিব, যে এখানে আমরা এই সূত্র জানো যে এইচ, আমরা যদি উচ্চতায় যাই তাহলে আমাদের অভিকর্ষ যে ত্বরণ কমে যায়। কমে হয় কি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আমাদের লাইফটা আর 5-6 মিনিটের মতো থাকবে, আশা করছি। আমরা অনেকক্ষণ ধরে লাইভে আছি, আজকেও 1 ঘন্টা হয়ে গেল। 30-40 মিনিট বেশি করতে চাই না, তা হয়ে যায়। আমি আন্তরিকভাবে দুঃখিত যে প্রথমে তোমাদেরকে 30-40 মিনিট বলে আমি আসলে পরে বেশিক্ষণ করাই। তো এরপর হচ্ছে আমি যদি গভীরতায় যাই, তাহলে সূত্র কি হবে এক্ষেত্রেও? জি ড্যাশ ইকুয়াল কি, আমরা কি জানি 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, ঠিক আছে। তো এই সূত্রগুলো তোমরা সবাই জানো। তো এরপর হচ্ছে গিয়ে, তো এখান থেকে এই যে তোমরা 1, 2, 3, এই জিনিসগুলো তোমরা এখন যদি ভাগাভাগি করো, 1/2 করো, তাহলে তোমরা অনুপাত পেয়ে যাবে, যেটা নিয়ে ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। এখানে আমার সাজেশন, শর্টকাট গুলো মনে রাখার দরকার নেই, এখানে অনেক শর্টকাট আছে। যে কি কি, তবে হ্যাঁ একটা শর্টকাট আছে, যে 1/n গুণ হবে। তো তুমি যদি 1/n এ ভাগ করতে পারো, তাহলে একটা শর্টকাট আছে যে এইচ ইকুয়াল আর রুট এন মাইনাস ওয়ান, ওইটা পারছো, ওইটা মনে রাখতে পারো। এর পাশাপাশি এই গভীরতায় গেলে আর কিছু শর্টকাট দেখা যায়, তো ওইগুলো একটু মনে রাখার দরকার নেই কাইন্ডলি, কেননা ওগুলো তোমাকে নির্দিষ্ট কিছু কেসের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো এই জিনিসটা ভাইয়েরা পড়ায় কিন্তু বলে না যে কোন কেসে অ্যাপ্লাই করতে পারবা, তো পরীক্ষার প্রশ্ন পেঁচায় দিলে তুমি মাথা, মানে প্রশ্ন ভুল করবা। তো এই কারণে আমার সাজেশন, বেসিকটা মনে রাখো, তারপর নিজে নিজে হলে হচ্ছে নিজে নিজে বের করার ট্রাই করবা। আর হচ্ছে এখানে আরেকটা থাকে, ল্যামডা অক্ষাংশ, আমি যদি বলি ল্যামডা অক্ষাংশের সূত্র কি, জি ড্যাশ হবে তোমার হচ্ছে জি মাইনাস ওমেগা, মানে আমার কৌণিক বেগ ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এখানে এটা নিয়ে একটু সবার একটু সমস্যা থাকে। তো দেখো, মানে এটা জেনারেল সূত্রের ম্যাথ তোমাদের ভার্সিটিতে আসবে না, এটা আর কি ক্যালকুলেটর যেখানে থাকবে সেখানে করতে দিবে। তো এখানে ওই জিনিসটা একটু দেখায়, যে এটা হচ্ছে আমার ইয়েটা ঘুরতেছে এইখানে, তো আমার যদি কোনো একটা বস্তু এখানে থাকে, তার তার তো ঘোরারই অক্ষটা এরকম হয়ে যাবে না। তার জি এত যে কেন্দ্রের সাপেক্ষে, সেটা জি তো সেম হবে না। মানে এখানে যে ঘুরবে আর এখানে যে ঘুরবে তার তো জি সেম হবে না। এটাই হচ্ছে আমার মধ্যবর্তী অক্ষাংশ, আমরা ধরে নিই ল্যামডা। এটা তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে, এটা নিয়ে তোমরা একটা জিনিস আমি লিখে দিচ্ছি, এটা মুখস্থ করবা। তো এটা যদি হচ্ছে, মানে এটা হচ্ছে
এই যে দেখো এটা হচ্ছে পৃথিবী। তো আমার ধর হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা রেখা, এটা হচ্ছে আমার একটা রেখা। তো কথা হচ্ছে এই রেখাটা হচ্ছে মেরু রেখা। এখানে আমার এই ল্যামডা ইকুয়াল আসবে 90 ডিগ্রি। উদ্ভাসে তো 2.30 মিনিট। ভাই আমি তোমার প্রশ্নটা বুঝি নাই, একটু ক্লিয়ার করো। 2.5 মিনিট কি উদ্ভাসকে 2.5 মিনিটে ম্যাথ করা শেখায়? আর মেরু রেখা আর হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে গিয়ে কি, মেরু রেখা, এটা একটু মনে রাখবা। আর একটা হচ্ছে বিষুবীয় রেখা। তো এখানে ল্যামডা আর কি 0। ঠিক আছে, তো এটা একটু তোমরা মাথায় রাখবা যে এই দুটা তোমাদের হচ্ছে গিয়ে কি ল্যামডা এখানে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে মেরু রেখা আর বিষুব রেখা এই দুটো দিয়ে ম্যাক্সিমাম সময় দেয় যদি ভার্সিটিতে আসে। তো সেক্ষেত্রে আর কি তোমাদের এটা মাথায় থাকবে। তো এখানে আর কি এরপর আর কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখি না, এরপর আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো এখানে তোমাদের হচ্ছে একটা আছে, এই জিনিসটা আমি একটু বলতে ভুলে গেছি। তো হচ্ছে গিয়ে দেখো এই জিনিসটা একটু দেখো যে এটা আমাদের একটা প্রোগ্রাম। তো আমাদের আজকের এই লাইভ ক্লাসগুলো তারাই স্পন্সর করে। তো এখানে হচ্ছে এটা প্রোগ্রামটা হচ্ছে আমি আগের দিনও বলেছিলাম, আজকে বলছি যে এটা হচ্ছে টপ 100 পাবলিকেন্স একটা প্রোগ্রাম। এখানে হচ্ছে গিয়ে কি থাকবে, এই কোর্সটা করলে মানে কোর্সে যদি তুমি ভর্তি হও, তারপরে তুমি যদি ভার্সিটিতে চান্স না পাও, তাহলে তুমি যত টাকা দিয়ে ভর্তি হবা, মানে কোর্সের ফি হচ্ছে 1,000 টাকা। তো যত টাকা দিয়ে তুমি ভর্তি হবা সেটা তুমি ফেরত পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা শর্ত আছে, সব দেখবা সব পোস্টারে একটা ছোট করে শর্ত লেখা থাকে, বুঝছো? তো আমরা হচ্ছে সেরকম একটা শর্ত দিয়ে দিছি। শর্তটা কি? এই যে দেখো আমাদের এই কোর্সটাতে তুমি 100 ঘন্টার বেশি ভিডিও লেকচার পাবা, যেগুলো আমাদের প্রিভিয়াস আমাদের এই ভাইয়াপুরা নিছে। তো 15,000-এর বেশি এমসিকিউ পাবা। হ্যাঁ, এই 15,000 এমসিকিউ আমরা নিজেরা বের বের করিনি। এগুলো হচ্ছে বাংলাদেশে গত 5 বছরে যে 30টা ভার্সিটি আসা প্রশ্ন, যা সেগুলোই দেওয়া। আগের প্রশ্ন খুব একটা দেওয়া নাই, কেননা হচ্ছে গিয়ে 12-13 সালের পর সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তো এখানে আর কি ঝামেলা হয়। আর আরেকটা যেটা সবচেয়ে বড় ঝামেলা হয়, যে সব স্টুডেন্টের বাসাতেই প্রশ্ন ব্যাংক থাকে, প্রশ্ন ব্যাংক কেনে না এমন স্টুডেন্টের সংখ্যা খুব কম। আবার সেই প্রশ্ন ব্যাংকটা সম্পূর্ণ শেষ করে এমন স্টুডেন্টের সংখ্যাও খুব কম। তো আমাদের এখানে 30টা লেভেল আছে, এই 30টা লেভেলে তুমি একদিন এক একটা করে পাবা। তো হচ্ছে এই যে তোমাকে ভিডিও লেকচার দেখতে হবে, এই 15,000 এমসিকিউ সলভ করতে হবে, এই 20টার বেশি মডেল দিতে হবে, আর এই 100টার বেশি যে অ্যাসেসমেন্ট টেস্ট থাকবে, লেভেল গুলো অতিক্রম করার সময় তোমাকে একটা করে টেস্ট দিতে হবে। হ্যাঁ অবশ্যই, তুমি যদি একবারে মানে এক একটা টেস্টে তুমি যদি 70%-এর উপরে না পাও, তাহলে তুমি পরের লেভেলে যাইতে পারবা না। তো তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, একই প্রশ্ন থাকবে না, প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি ওখানেও 70% উপরে না পাও, তারপর তোমার আবার প্রশ্ন আসবে। তো হ্যাঁ, এক দুইটা প্রশ্ন রিপিট থাকতে পারে, তবে ম্যাক্সিমাম প্রশ্ন চেঞ্জ থাকবে। তো হ্যাঁ, শর্তটা হচ্ছে যারা এই ভিডিওগুলো দেখবে, এই 15,000 এমসিকিউ সলভ করবে, এই মডেল টেস্ট গুলাতে 70% উপরে মার্ক পাবে, এই যে 100%-এর উপরে যে অ্যাসেসমেন্ট টেস্ট, সেগুলাতে হচ্ছে গিয়ে হবে, সেগুলা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সব করবে। আর এই 30টা লেভেলের কথা হচ্ছে এগুলার পুরোটাই অটোমেশন, এখানে ম্যানুয়ালি কিচ্ছু হবে না। আমাদের অলরেডি ভিডিও এমসিকিউ সব আপলোড করা আছে। তো যারা হচ্ছে এই লেভেলগুলো দেবে, মানে এই লেভেলগুলো তোমার নিজের উপর, তুমি চাইলে একদিনে দুটো লেভেলও কমপ্লিট করতে পারবা, তুমি চাইলে 3 দিন মিলেও একটা লেভেল কমপ্লিট করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এগুলো করতে হবে, এগুলো করার পর তুমি যদি চান্স না পাও, তুমি হচ্ছে এই টাকাটা ফেরত নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমাদের অ্যাপে কিন্তু একটা সিস্টেম আছে, তুমি কি অ্যাপে ঢোকার পর তুমি কি করো সব দেখা যায়। তুমি অ্যাপে ঢোকার পর কোন সেকশনটা, আমাদের তো অনেকগুলো ফিচার, আমাদের অ্যাপে তো ফিচারের শেষ নেই। যে হচ্ছে গিয়ে ধরো কি ফিচার বলবো, যে মডেল টেস্ট দেওয়া, আমাদের তো কোর্স আছে। তারপর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় যেটা সুবিধা, যে আমাদের এখান থেকে ফর্ম ফিল আপ করা যায়। তুমি একবার তোমার ডাটা ইনপুট দিয়ে দিলে, তুমি যেটা যেটা ফর্ম ফিল আপ করতে চাইবে সব করে দেওয়া হয়, কোনো সমস্যা নাই। তো যারা যারা আমার লাইভ দেখছো কিন্তু আমাদের এই অ্যাপে নাই, তারা অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারো। ওখানে সব দেখবা, যে ওখানে তোমাদের সবচেয়ে আমার যেটা সবচেয়ে পার্সোনালি ভালো লাগে, যে সব পরীক্ষার পাশে ধরো ডিইউ, ডিইউ পরীক্ষার পাশে দেওয়া থাকবে। ধরো এখন ডিইউ তো 1 মাস আছে, ধরো লেখা থাকবে 30 days লেফট। তারপর দেওয়া থাকবে আরইউ, দেখা থাকবে যে ধরো 44 days লেফট। তারপর ধরো লেখা থাকলো বুয়েট, এর পাশে ধরো দেওয়া আছে যে 28 days লেফট। তারপর হচ্ছে সি, এভাবে সবগুলো মানে যেগুলো এখন পর্যন্ত সার্কুলার দিছে, এবার সবগুলোর পাশে লিখে দেওয়া আছে যে হচ্ছে গিয়ে তোমার এখানে কি কত ডেজ লেফট আছে। মানে তোমার এখানে আবার দুটো আইটেম আছে, যে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার কতক্ষণ বাকি আছে সেটা যেমন আলাদা দেওয়া, তেমন ভর্তি পরীক্ষার কতদিন বাকি আছে সেটাও তুমি দেখতে পারবা। তুমি চাইলে সেগুলোর এসএমএস অ্যালার্ট চালু করে রাখতে পারবা, তুমি চাইলে আমাদের অ্যাপ থেকে ফর্ম ফিল আপ করতে পারবা, শুধু একবারই তোমার ডাটা দিতে হবে। এরপর আর তোমার কোনো কাজ নাই, তোমার রেজাল্ট দেখা পর্যন্ত সব দায়িত্ব আমাদের। তো এরপর আর কি এভাবেই তো, মানে তোমরা যারা অ্যাপটা চালাও না, আশা করবো এখানে অনেকেই অ্যাপটা চালাও। তো হচ্ছে গিয়ে কোন কোশ্চেন ব্যাংক কিনবো গুচ্ছ এক্সামের জন্য?
কোন প্রশ্ন ব্যাংক কিনবা? প্রশ্ন ব্যাংক কিনবা, আসলে বাজারে অনেকগুলো প্রশ্ন ব্যাংক আছে, তো যেটাতে আর কি বিগত বছরের প্রশ্ন আছে সেটাই কিনবা। এখন আমি আলাদাভাবে কারো নাম নিচ্ছি না, তাইলে জিনিসটা ভাববা যে স্পন্সর, কিন্তু আমাদের এখানে কোনো স্পন্সর নাই। তো যখন তারা আমাদেরকে স্পন্সর করবে তখন তাদের নাম নেব। তবে হ্যাঁ, যেহেতু আমরা নিজেদের কোর্স, আমরা নিজেদেরই নাম নিচ্ছি। এই যে দেখো, আমাদের এই যে এখানে কিন্তু 15,000 এমসিকিউ আছে এই কোর্সটাতে। এটা পুরোই গুচ্ছ টার্গেট করে বানানো। এখানে হ্যাঁ, ভার্সিটি ভার্সিটি ইয়া নেই ভাইয়া। স্লাইডটা কি পাবো? ভাইয়া আমি শুরুতে একটা কথা বলেছিলাম, স্লাইডটা পাইতে হলে তোমাকে এই ক্লাসটা শেয়ার দিতে হবে। তুমি ক্লাসটা শেয়ার দাও, দিয়ে সেটা স্ক্রিনশট তুলে আমাদের পেজে মেসেজ করে দাও, তোমাকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো এখানে কথাটা হচ্ছে যে হ্যাঁ, কোথায় জেনেছিলাম, গুচ্ছ। এই 15,000 এমসিকিউ কিন্তু তোমার বাংলাদেশে গত 5 বছরে যে 30টা ভার্সিটিতে আসা প্রশ্ন, সেগুলো ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে, ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো আমরা এখানে ঢুকাইনি, তাহলে কোর্সটা পুরো মিক্স হয়ে যেত। এ বাদ, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে বাংলাদেশের 30টা ভার্সিটির গত 15 বছরের প্রশ্ন। আর দুঃখিত আপু, আমি প্রশ্ন ব্যাংকের কথা বলতে পারছি না। তুমি বাজারে যাবা, যে প্রশ্নে দেখবা, তুমি যদি হ্যান্ডবুক মানে কি বলবো হার্ড কপি কিনতে চাও, তাহলে বাজারে দেখবা, দেখবা যে যে প্রশ্নের ব্যাখ্যা ভালো দেওয়া আছে, যে প্রশ্নে হচ্ছে গিয়ে কি বলবো যে অনেক বেশি প্রশ্ন আছে, সেই প্রশ্ন ব্যাংকে কিনবা। আমি দুঃখিত, আমি কারো নাম নিতে পারছি না, কারণ আমাদের লাইফটা স্পন্সর্ড না। তো এই কারণেই ছিল। তো এখানে আর কি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সেই প্রশ্নটা আমি একটু, আচ্ছা ঠিক আছে, তো আশা করছি তোমরা অভিকর্ষ স্তরণটা বুঝতে পারছো। এখানে আর কি একটা প্রশ্নটা ছিল যে হচ্ছে গিয়ে, আচ্ছা থামো, আমি একটু প্রশ্নটা তোমাদেরকে করি। ওই প্রশ্নটা অনেক একটা ভালো প্রশ্ন ছিল। হ্যাঁ, পাইছি। এই প্রশ্নটার উত্তর দাও, দিয়ে এই প্রশ্নটা আমাদের শেষ প্রশ্ন। তো আর কি এটা নিয়ে তোমরা, এটাই শেষ। তো আমি প্রশ্নটা লিখতেছি, আমার মুখে বলতেছি যে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমানে যদি 21 গুণ হয় বা 22 গুণ হয়, তাহলে কি মেরু অঞ্চলে জি এর মান কত হবে? এই প্রশ্ন আসলে লেখা নাই, এটা দেওয়ার প্ল্যান ছিল না, তাও দিয়ে দিই। এটাই শেষ প্রশ্ন। পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমানের 30 গুণ হলে মেরু অঞ্চলে জি এর মান কত হবে? তো ঝটপট এটা দিয়ে দাও। আর আমার লেখা খুবই খারাপ, আমি আন্তরিকভাবে দুঃখিত। কেউ যদি কিছু না পারো আমাকে জানাইও। আচ্ছা, আরমান ইসলাম ভাইয়া একটা প্রশ্ন করছে। ভাই আমি তোমার উত্তরটা দিচ্ছি, আমি একটু প্রশ্নটা শেষ করে নেই। মেরু অঞ্চলে জি এর মান কত হবে? এটার উত্তর কি হবে? ঝটপট জানাও আমাদেরকে। আচ্ছা হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে আরমানুল ইসলাম ভাইয়া বলছে যে ভাইয়া প্রকৌশলী গুচ্ছতে এমসিকিউ কি রকম আসবে? তো ভাইয়া প্রকৌশলী গুচ্ছতে এমসিকিউ আসবে তোমার হচ্ছে গিয়ে কি যেন বলে, যে তোমরা দেখবা যে কুয়েটে কিন্তু তোমার 2018 সালে বা তার আগে এমসিকিউ আসতো। সেরকম এমসিকিউ সেই প্রশ্নগুলো ফলো করতে হবে। বা তোমরা যদি বুয়েট দেখো, বুয়েটও কিন্তু খুব সম্ভবত 12-13 নইলে 13-14 সালের আগে এমসিকিউ করতো, আমি শিওর না, তবে তারা করতো। সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। বা হচ্ছে চুয়েটের প্রশ্ন খুব একটা বের হয় না, তবুও হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংকে তোমরা হচ্ছে 15 সালের আগে দেখবা, 15 সালের পর থেকে চুয়েটের প্রশ্ন বের হয় না। তো এখানে দেখবা যে হচ্ছে কি দেখবা, দেখবা যে এমসিকিউ গুলো আছে, তো সেই এমসিকিউ গুলো সলভ করবা। আর সবচেয়ে বড় কথা, রিটেন হোক এমসিকিউ হোক, তোমাদের হচ্ছে এমসিকিউ তে যে খুব সুবিধা হবে তেমন না, বরং এমসিকিউ হয়ে রিটেনের থেকে আরো একটু কঠিন হবে আশা করা যায়। কেননা রিটেনে তোমার হচ্ছে লিখলে যতটুকু লিখবা ততটুকু পার্শিয়াল মার্কের বিষয় ছিল। আর এমসিকিউ তে একটু ঝামেলা আছে। আর হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ যে এমসিকিউ গুলো আসবে সেগুলো করতে তোমার ভালোই জায়গা লাগবে। বলা যায় যে এক একটা এমসিকিউ তোমার হাফ পেজের মতো লাগতে পারে। আমি জানি না, এর অনেক শর্টকাটও আছে, আবার ভাবিও না যে সব এমসিকিউ হাফ পেজ হবে। কিন্তু কথা হচ্ছে, এই যে আমাদের রবিন ভাইয়া সুন্দর করে উত্তর দিয়ে দিছে যে প্রকৌশলী গুচ্ছতে তোমার এমসিকিউ কিরকম দেখবা, তো তোমরা এগুলো ফলো করতে পারো। তবে আমি বলে দিচ্ছি যে প্রকৌশলী গুচ্ছ নিয়ে যেহেতু কথা উঠলো, তো এখানে আমি লিখে দেই, প্রকৌশলী গুচ্ছতে যারা এক্সাম দিবা তারা হচ্ছে এই যে 2018 কুয়েট, মানে 2018-র আগে কুয়েট এমসিকিউ আসতো। তারপর হচ্ছে গিয়ে বুয়েটের আগের প্রশ্ন, 12-13 বা 11-12 এরকম সালে বুয়েটের প্রশ্ন আসতো। চুয়েটের প্রশ্ন বের হয় না, মানে চুয়েট প্রশ্ন পাবলিশ করে না, তাও পাওয়া যায়, মানে আমাদের কাছে পিডিএফ আছে, আমাদের গ্রুপেই তোমরা খুঁজলেও দেখবা পিডিএফ থাকবে। তো সেটাই তোমরা হচ্ছে কি সেই প্রশ্নে দেখবে এমসিকিউ আছে, সেগুলোও ফলো করতে পারো। ভাইয়া গুচ্ছর একটা গাইডলাইন ক্লাস চাচ্ছি।
আচ্ছা, গুচ্ছ কোন গুচ্ছ ভাইয়া? মানে নরমাল গুচ্ছ, সাধারণ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছগুলো নাকি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ নাকি কৃষি গুচ্ছ, এটা একটু মেনশন করতে হবে, তাহলে আমরা সেইভাবে করতে পারি। তো গাইডলাইন ক্লাস ইনশাল্লাহ, যেহেতু আমাদের লাইভ শুরু হয়েছে, তো আমাদের আস্তে আস্তে তোমাদের অন্যান্য সাবজেক্টেরও লাইভ আসবে। কিরে, এই প্রশ্নের উত্তর দাও না কেন? কে কে চিন্তা করতে বসে গেছো? ঝটপট এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমানে যদি 30 গুণ হয়, মেরু অঞ্চলে জি এর মান কত হবে? আমাদের লাইফটা প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি লাইফটা এখনই শেষ হয়ে যাব, শেষ করে দিব। শুভ বলছে সাধারণ। আচ্ছা ভাই, আমরা সাধারণের গুচ্ছের গাইডলাইন ক্লাস আনার অবশ্যই ট্রাই করব, আমার মাথায় থাকলো, মাথায় রাখলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা একজন উত্তর দিছে, আমাদের এসকে লাবণ্য আপু উত্তর দিয়ে দিয়েছে, আর কেউ উত্তর দিচ্ছে না। আচ্ছা, এই তো বেগম ফারজানা আপু বলছে সেম। আচ্ছা ঠিক আছে, একটা উত্তর পাইছি। আর কি উত্তর দিবা? আরমানুল ইসলাম ভাই বলছে আনচেঞ্জ থাকবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমাদের সবার উত্তরই ঠিক। আমরা যদি জি ড্যাশ বের করি তাহলে হবে কি, আমরা জানি কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। কিন্তু কথা হচ্ছে এখানে ল্যামডা কথা, আমি একটু আগে দেখাইছি ল্যামডার মান হচ্ছে 90, আর কস 90 মান হচ্ছে 0। তো এখানে জিনিসটা আসলে এই যে ফাইনালি যেটা দেখা যাবে, আমি দেখি লিখি যে জি ড্যাশ ইকুয়াল জি। তো আমাদের আজকের লাইভ ক্লাসটা, তো আমি তোমাদেরকে বলে দিই যে আমি যে লাইভ গুলো নিব বা আজকের ক্লাসে বুঝছো, বা তোমরা যদি আগের ক্লাসে থাকো তাহলে অবশ্যই বুঝবে যে আমি গতানুগতিক ক্লাস নিচ্ছি না। আসলে গতানুগতিক ক্লাস নেওয়া তোমাদের এখন সময় নাই, তোমাদের সেই গতানুগতিক ক্লাস করার টাইম ওয়েস্ট করার দরকার নাই। আশা করছি তোমাদের প্রিপারেশন অনেক ভালো। এই কারণে আমরা একটা চ্যাপ্টারের সবকিছু না পড়াই, আমি পার্সোনালি চেষ্টা করছি, অন্য সাবজেক্টের ভাইয়াপুরা যদি ক্লাস নেয় তারা কি করবে আমি জানি না, আমি চেষ্টা করছি যে যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের প্রবলেম থাকে বা ওই জায়গাগুলোতে হিট করার, যেগুলো হচ্ছে গিয়ে প্রশ্ন আসে কিন্তু স্টুডেন্ট ভুল করে। তো কেন ভুল করে, তোমাদের চিন্তার কোথায় ভুলটা থাকে, তো এখানে আমি মূলত এটাই দেখানোর চেষ্টা করছি। তো আজকে মূলত আমাদের ক্লাসটা এতটুকুই থাক, আজকে আমাদের ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমরা একটু কমেন্টে একটু জানায় দিও যে ক্লাসগুলো কেমন লাগলো। তো তোমরা যে কমেন্ট করবে সেগুলোর উপরে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি কি ইমপ্রুভ করা দরকার। যেমন তোমরা বলতে পারো যে ভাইয়া সাউন্ড ঠিক মতো আসে না, ভাইয়া স্লাইড দেখা যায় না, ভাইয়া লেখা খারাপ। সরি ভাইয়া, ওইটা বললে চেঞ্জ করা যাবে না, আমার লেখা আসলেই খারাপ। তো হচ্ছে গিয়ে তারপর বলতে পারো যে ভাইয়া এই টপিক গুলো পড়াইতে পারেন, এই টপিক গুলোতে সমস্যা থাকে। তো এরকম আর কি, তোমরা বিভিন্ন সাজেশন, তোমাদের সব সাজেশনই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নাই। বেগম ফারজান আপু বলছে কয়টা ক্লাস হয়েছে? আপু, আমাদের এটা আমরা আগে মানে পরশুদিন একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে হচ্ছে আমি হচ্ছে নিউটনের বলবিদ্যার 5টা টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে কার শক্তি ক্ষমতা আর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ দেখালাম, তবু আমি সব দেখাইনি কিন্তু, আবার ভাবিও না, আমি প্রথম থেকে বারবার বলতেছি, কেউ ভাবিও না যে এই 50টা টপিক থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। অবশ্যই না। এই টপিকগুলো টপ ইম্পর্টেন্ট টপিক বলার কারণ যে এগুলো থেকে অহরহ প্রশ্ন আসে এবং স্টুডেন্ট ভুল করে। তো সে কারণে আমি তোমাদেরকে বেসিক সহ দেখানোর চেষ্টা করতেছি যে কোথায় ভুল হয়। তো এখানে আমাদের 2টা ক্লাস আজকে হয়ে গেল, আর 8টা ক্লাস হবে। আমরা 10 দিনের একটা সিরিজ চালানোর প্ল্যান করছি। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি। তো আমাদের লাইভ এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকিও, তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখা হবে। আর যে কোনো সাজেশন বা যে কোনো কিছু অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা, তোমাদের সাজেশন আমরা অবশ্যই গ্রহণ করব। আর তোমরা আমাদেরকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? তো সবাই ভালো থাকিও, করোনার সময় সুস্থ থাকিও, বাসা থেকে বেশি বের হইও না, পড়াশোনা করতে থাকো ঠিক মতো, কারণ ডিইউ ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই চলে আসবে, 21 মে, আর বেশি দেরি নেই। আজকে কত তারিখ? আচ্ছা, আজকেও তো 21 তারিখ, তো তোমার হচ্ছে গিয়ে আর ঠিক 1 মাস। তো আশা করছি তোমরা সবাই তো ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা। তো ভালো মতো পরীক্ষা প্রিপারেশন নিতে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।